স্টেশনের ওভারব্রিজে উঠতে যাচ্ছিল বীরেন। খানিকটা ওঠার পর দেখল ডেড এন্ড। মেঝেটা কি কাঁপছে? ভূমিকম্প? তার মনে হলো ওভারব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়বে। একটুও সময় নষ্ট না করে পেছনে ফিরে তড়িঘড়ি ছুটতে আরম্ভ করলো বীরেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল প্রতিটা এক্সিটে রাইফেল হাতে টিকিট চেকার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার কাছে তো টিকিট নেই। স্টেশনের প্রত্যেকটি লোক মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে, সবাই তার দিকে তাকিয়ে। প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার নামে। অনুগ্রহ করে শুনবেন, উগ্রপন্থী বীরেন ওরফে শায়ক বড়াল ভোর 4:10 3 নম্বর প্ল্যাটফর্মে বোম ব্লাস্ট করবে। একটু একটু করে সবাই এগিয়ে আসছে তার দিকে। টিকিট চেকারগুলো তার দিকে রাইফেল তাক করেছে, তার হাতে ডেটোনেটর। প্রেস দ্য বাটন বীরেন, নইলে নেক্সট ব্লাস্টটা তোমার বাড়িতে হবে। আমাদের বাঁচা বীরেন, আমাদের বাঁচা কি হলো বীরেন? বীরেন তুই কথা বলছিস না কেন? বীরেন শায়ক বড়াল। বীরেন ডেটোনেটরে আঙুল ছোঁয়ানো মাত্র চারিদিকে আগুনের বন্যা বয়ে গেল। গপ্প বীরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প বীরে ঠেকের আজকের গপ্প অভিক অর্জুন দত্তর ব্লু ফ্লাওয়ার 1 প্রথম পর্ব। এই গপ্প সম্পূর্ণ কাল্পনিক। গপ্পের চরিত্র ঘটনাবলীর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। এটিএম এর বাইরে লাইন নেই দেখে নিশ্চিন্ত হলো বীরেন। ঝটপট বাইক থেকে নেমে দরজায় টান দিয়ে অবশ্য দেখল ভেতরে একটা ছেলে রয়েছে। ছোট এটিএম, আর একটু হলেই দুজনে ধাক্কা লাগতো। ও সরি বলে বাইরেই দাঁড়ালো বীরেন। চড়া রোদ, তার উপরে হিউমিডিটি, ডেডলি কম্বিনেশন। ভাবলো চাপ নেই, কতক্ষণ আর লাগবে ছেলেটার। কিন্তু মিনিট 5 পেরিয়ে গেলেও ছেলেটা বেরিয়ে এলো না। বীরেন অধৈর্য হয়ে একটু উঁকি মেরে ভেতরের দিকে তাকিয়ে দেখল ছেলেটা বারবার বিভিন্ন এটিএম কার্ড ঢোকাচ্ছে আর এটিএম রং পিন এরর দেখাচ্ছে। বীরেন ছেলেটাকে একবার আপাদমস্তক জরিপ করল। বয়স 18 দক্ষিণেই হবে, দাড়িগোঁফ নেই, ভীষণ রোগা। পরনে টি শার্টখানা ঘামে ভিজে গায়ের সঙ্গে লেগে গিয়ে আরও রোগা দেখাচ্ছে ছেলেটাকে। বীরেন কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বলল, ওভাবে হয় না ভাই। ছেলেটা চমকে তার দিকে তাকালো। তারপর কি যেন ভেবে বীরেনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে গেল। রিফ্লেক্সে বীরেন শক্ত হাতে ছেলেটার হাত ধরল। মানি ব্যাগটা কোথায় পেয়েছিস? চুরি করেছিস? ছেলেটা ছটফট করতে করতে বলল, সাইডা দেন বাবু, সাইডা দেন। বীরেন বুঝলো ছেলেটা বাংলাদেশি। এলাকায় আজকাল এদেরই দৌরাত্ম্য। শোলাপট্টিতে আসে ছেলেগুলো। প্রথমে একটা পরিবার আসে, এলাকার মাথাদের টাকা খাইয়ে রেশন কার্ড, ভোটার কার্ড করিয়ে নেয়। তারপর এক এক করে লোক আনতে থাকে ওপার থেকে। এভাবেই এরা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এরকম ছেলেরা 10 টাকার জন্য মানুষ খুন করতে পারে। আগে বল, মানি ব্যাগটা কোথায় পেয়েছিস? জানিস না এটিএম এ ক্যামেরা থাকে? এমন সময় ছেলেটা আচমকা একটা জোরে ঝটকা দিতেই মানি ব্যাগটা মেঝেতে পড়ে গেল। বীরেনের হাত ছাড়িয়ে ছেলেটা দৌড় মারল। বীরেন দেখল মানিব্যাগের মধ্যে থেকে অগুন্তি কার্ড মেঝেতে ছড়িয়ে পড়েছে। বীরেন আর দৌড়ল না। সে কার্ডগুলো মানিব্যাগে ঢুকিয়ে নিজের টাকা তুলল। তারপর মানিব্যাগের পকেটগুলো চেক করতে শুরু করল এবং তাতে রাজ্যের সমস্ত ব্যাংকের এটিএম কার্ড ছাড়া পাওয়া গেল একটি আইডেন্টিটি কার্ড। কার্ডে নাম লেখা আছে শায়ক বড়াল, ঠিকানা কলকাতার। আর কিছুই নেই মানিব্যাগটায়। এবার বীরেন যেটা করল তাকে ছেলে মানুষই বলাই ভালো, নাহলে তার আর ওই ছেলেটার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। কি মনে হতে একটা কার্ড বের করে সে এটিএম মেশিনে ঢোকালো। খামখেয়ালে নিজের পিনটাই দিল।
তারপর উইথড্রয়ালের অ্যামাউন্ট 10,000 টাইপ করতেই এটিএম থেকে টাকা বেরিয়ে চলে এলো। চমকে উঠল বীরেন। এই কি? ভেতরের এসির হাওয়া একরকম টাইম পাস করার জন্যই সে কার্ডটা নিয়ে এতক্ষণ খেলছিল বলা যায়। ভাবতেও পারেনি যে টাকা চলে আসবে। এটিএম এর স্লিপও বেরিয়ে এসেছে। অ্যাকাউন্ট ব্যালেন্সের অঙ্কটা দেখে মাথা ঘুরে গেল তার। এই অ্যাকাউন্টে আছে প্রায় 25 লাখ টাকা। বীরেন এবার অন্য একটা কার্ড ঢোকালো মেশিনে, আগের পিনটাই দিল। এবারও 10,000 টাকা বেরিয়ে এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই কার্ডের ব্যালেন্স দেখলো 1 কোটিরও বেশি। সে টাকাগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো এটিএম এর ভেতর। বাড়ি ফিরে বেশ খানিকক্ষণ চুপচাপ বসেছিল বীরেন। প্রথমে ভেবেছিল থানায় দিয়ে আসবে মানিব্যাগটা। তারপর মনে হলো পুলিশ তো এমনি এমনি তাকে ছেড়ে দেবে না, 1000টা প্রশ্ন করবে। যদি জিজ্ঞেস করে 20,000 টাকা কেন তুলেছে, তাহলে সে কি উত্তর দেবে? এটিএমে ক্যামেরা থাকে। যার টাকা সে যদি পুলিশে কমপ্লেন করে, তার তো ছবি উঠে গিয়ে থাকবে, ওয়ারেন্টও বেরিয়ে যেতে পারে তার নামে। কি করা যায়? কি করে মানিব্যাগে কোনো ফোন নাম্বারও নেই। তবে একটা ঠিকানা আছে। বীরেন স্থির করলো যার ব্যাগ তার কাছেই সে টাকা আর ব্যাগ ফেরত দিয়ে আসবে। তক্ষুনি তার ব্যাকপ্যাকে মানিব্যাগটা ঢুকিয়ে আবার বেরিয়ে পড়ে। বাইকটা স্টেশনের কাছে ভবানীদার গ্যারেজে রেখে প্রথম লোকালটায় উঠে পড়ল। যাই খাচ্ছেন গড়াগড়া করছে, মাথাটা ধরে থাকছে, ট্যাবলেটেও ছাড়ছে না। আরে ছাড়ুন ও সব কিনকে, একবার আমার নিজের তৈরি এই আয়ুর্বেদিক হচমিটা খেয়ে দেখবেন দাদা দিদিরা। বনগা লোকালের ভিড় ইহজগতের কোনো নিয়ম মেনে চলে না। 11টা-14 এই লোকালে ভালোই ভিড়। বীরেন ব্যাকপ্যাকটা সাবধানে সামনে ধরে কোনো মতে এক কোণে দাঁড়িয়েছিল। দেখলে মনে হয় যেন একটা ঘোরের মধ্যে আছে। ট্রেনের মধ্যে টিপিক্যাল বিতিকিচ্ছিরি ঘেমো গন্ধে একবার করে গা গুলিয়ে উঠছে তার। ট্রেন এখন বারাসাত স্টেশনে দাঁড়িয়েছে। বীরেন ভেবেছিল বারাসাত থেকে খালি হবে খানিকটা, ঘটল ঠিক উল্টো। ভিড় আরও বেড়ে গেল। আর পারছিল না বীরেন। ট্রেন সবে ছেড়েছিল, ভিড় ঠেলে চলন্ত ট্রেন থেকেই স্টেশনে নেমে পড়ল। বীরেন কান দিল না। কোনো দিকে না তাকিয়ে ওভারব্রিজের দিকে জোর পায়ে হাঁটা দিল সে। ওভারব্রিজের সিঁড়িতেই ফোনটা বেজে উঠল তার। দেখল অরিত্রী ফোন করছে। বল। কোথায় তুই? বারাসাতে। কেন? বারাসাতে কি করছিস তুই? কলকাতা যাচ্ছি একটা জরুরি কাজে। কেন, কি হয়েছে কি? তোকে বলিনি আজকে রজত আসবে? রজতটা আবার কে? তুই কি গাধা? রজত আমার উঠবি, এর মধ্যে ভুলেও গেলি? ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। সে আসবে তো আমি কি করব? আরে তুই বলেছিলি না আমাকে বাইকে করে নিয়ে যাবি? আমার আজ হবে না রে। আর তোর বাড়ির সামনে দিয়ে তো অটো ছাড়ে, চলে যায় না নিজে। অরিত্রী রেগে মেগে ফোনটা কেটে দিল। রাগবারই কথা। আগে থেকেই কথা হয়েছিল রজত এলে বীরেন নিয়ে যাবে। কিন্তু বীরেনের এখন সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। মানিব্যাগ আর টাকাগুলো সঠিক জায়গায় না পৌঁছে দেওয়া অবধি তার শান্তি নেই। বারাসাত স্টেশন থেকে বেরিয়ে চাপাডালি পর্যন্ত একটা রিক্সা নিল বীরেন। তারপর একটা ফাঁকা বাসে উঠে জানলার ধারে গিয়ে বসল। ঠিক করলো এয়ারপোর্টের কাছে পৌঁছে বাস থেকে নেমে ট্যাক্সি ধরবে। সায়ক বড়ালের ঠিকানাটা আরেকবার চেক করে নিল। গোপালের মেজাজ ভালো ছিল না। একে প্যাচে প্যাচে গরম, তার উপর মেজবাড়ির ছেলেগুলো 1000 গন্ডা বাকি রেখে দিয়েছে। সকালে খাতা নিয়ে বসেছিল। হিসেব দেখে মাথা খারাপ হয়ে গেছে তার। একটু পরেই মেজবাড়ির ছেলেগুলো খেতে আসবে। গোপাল ওদের আজ যে কড়া কড়া কথাগুলো বলবে সেগুলোই মাথার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করছিল। কি ভেবেছে কি এখানে বসে বসে খাবে আর টাকা দেবে না? কান ধরে না বার করে দিলে তো আমার মুশকিল আছে। এমন সময় একটা ছেলে ঘামতে ঘামতে তার কাছে এসে বলল, দাদা, এই 8/2 পশুপতি মল্লিক স্ট্রিটটা কোন দিকে পড়বে বলতে পারেন? গোপাল ভালো করে ছেলেটাকে মাপল।
এই থোবড়া তো সে আগে দেখেনি। মনে হচ্ছে এলাকায় নতুন এসেছে। কার বাড়ি যাবেন? নামটা বলুন না। সায়ক বড়াল। সায়ক বড়াল এ পাড়ায় থাকে বলেছে? হ্যাঁ, এই ঠিকানাটাই তো দেখছি। কি বললেন যেন ঠিকানাটা? ওই তো 8/2 পশুপতি। 8/2? 8/2 তো ওই লাল বাড়িটা ছেড়ে দুটো বাড়ি পড়ে, কিন্তু সে তো ভট্টাচার্যদের বাড়ি। সায়ক বড়াল বলে তো কেউ থাকে না। বীরেন আর কথা না বাড়িয়ে উল্টো দিকে ঘুরে হাঁটা লাগালো। ভট্টাচার্য হোক আর ভরদ্বাজ হোক, 8/2 তো বটে। এতটা পথ ঠেঙিয়ে এসে শেষে এখান থেকে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। মা বাড়িতে না থাকলে মিনি সাপের 5 পা দেখে। মামির শরীর খারাপের খবর আসায় মা মামার বাড়ি গেছে। তাই আজ মিনি ঘুম থেকে উঠেছে দুপুর 1:30টায়। কাকিমাকে বলেই রেখেছিল জাগাতে যদি এসেছে তাহলে খুনোখুনি হয়ে যেতে পারে। প্রতিমা অবশ্য মিনিকে মায়ের মতো বকাঝকা করেন না, বরং উল্টোই। টাকা পয়সা এটা সেটা প্রতিমাই তাকে ম্যানেজ করে দেয়। আজকেও প্রতিমা বেশি ঘাঁটাননি তাকে, তবে 12:30 বাজতে দেখে আর পারেননি। দরজায় বিশুর মাকে ধাক্কা দিতে বলেছিলেন। আই বিশুর মা, একটু তোলো তো ওকে। মিনি উঠে ঘড়ি দেখে একবার জিভ কেটেছে, তারপর উলো ঝুলো চুলে নাইটি পরে খানিকক্ষণ খাটে বসে ঢুলতে ঢুলতে প্রতিমার ঘরে গিয়ে প্রতিমাকে আদুরে বিড়ালের মতো জড়িয়ে ধরে। রাজক্ষণের ঘুম ভাঙলো? তোর মা ফোন করেছিল 2বার। কি বললে? কি আর বলবো, একবার বললাম স্নানে গেছিস, আর একবার বললাম পড়ছিস। তোমার অনেকগুলো ফুচকা পাওনা রইল। আচ্ছা সে না হয় হলো, এখন যা গিয়ে মুখ টুক ধুয়ে নে, স্নানটাও সার। আর হ্যাঁ রে, তুই যে আজ কলেজ গেলি না, কেউ কিছু বলবে না? দোষ বলবে আবার কি, একদিন ডুব মারলাম, রোজই তো যায়। এমন সময় বিশুর মা এসে জানতে চাইল কর্তাবাবুর খাবারটা দোতলায় দিয়ে আসবে কিনা। হ্যাঁ, সে কি গো, তোমাকে কখন বলেছি এখনো দিয়ে আসনি? দেখ না একটু কে এলো। আমি রান্নাঘরের দিকে গেলাম, ওদিকে না গেলে আবার দাদাকে কি দিতে কি দিয়ে দেবে, দাদা তখন আবার তাই নিয়ে রাগারাগি শুরু করবে। দেখ ওই লন্ড্রিওয়ালাটা হবে, কাপড়গুলো দেখে বুঝে নিস একটু। মিনি বিরক্ত মুখে উঠে বাইরের ঘরে গিয়ে দরজা খুলল। একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ ঘেমে গেছে ছেলেটা, সেলসম্যান হবে। মুখে বিরক্তির ভাবটা বজায় রেখে মিনি বলল, ও না, আমাদের কিছু লাগবে না, আপনি আসুন। আসলে আমি কিছু বিক্রি করতে আসিনি, জাস্ট একটা কোশ্চেন। এই বাড়িতে সায়ক বড়াল নামে কেউ থাকেন? সায়ক বড়াল? হ্যাঁ। না, ওই নামে এখানে কেউ থাকে না। বীরেন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে দরজার বাইরে সিঁড়িতেই বসে পড়ল। চোখে কেমন একটা শূন্য দৃষ্টি। এ কি, আপনি এখানেই বসে পড়লেন যে? আই এম সরি, কিছু মনে করবেন না। সেই ঠাকুরনগর থেকে আসছি, বিরাট সমস্যায় পড়েছি, কি যে করব কিছুই বুঝতে পারছি না। ছেলেটার অবস্থা দেখে মিনির একটু করুণা হলো, আবার ভয়ও হচ্ছিল। আজকাল হামেশাই খবরে শোনা যায় লোকের বাড়িতে যেভাবে সেভাবে ঢুকে খুনটুন করে চলে যায় কারা সব। মিনি বলল, আপনি একটু বাইরে বসার জায়গাটায় বসুন, আমি একবার আসছি। বীরেন ধীরে ধীরে উঠে দরজার বাইরের বসার জায়গাটায় গিয়ে বসল। মিনি দরজা বন্ধ করে রান্নাঘরে গিয়ে দেখল প্রতিমা জেঠুর জন্য ভাত বাড়ছেন। ওকে দেখে বললেন, কি রে, দিল কাপড়? লন্ড্রি না গো, কি একটা ছেলে। আমি বসতে বললাম, তুমি গিয়ে দেখো না একটু। বাইরের বেঞ্চে বসেছে, বলছে নাকি অনেক দূর থেকে এসেছে। কি একটা নাম বললো, এখানে থাকে নাকি জিজ্ঞাসা করছে। বললাম থাকে না, অমনি মালটা কেমন থতমতো খেয়ে গেল। একবার দেখো না প্লিজ। জ্যোতির্ময় টিভি দেখছিলেন। স্নান করার পর তার খিদে পায়, বহুদিনের অভ্যেস। আর বিশুর মায়ের অভ্যেস সেটা ভুলে যাওয়ার। যথারীতি আজও তার ব্যতিক্রম ঘটেনি। এই সময়গুলোয় বেশ বিরক্ত বোধ করেন জ্যোতির্ময়। এই জন্যেই বোধহয় বউয়ের দরকার। ভাইয়ের বউয়েরা যত ভালোই হোক, খিদের সময় ভাত দিতে দেরি হয়েই যায়। কই মেজ ভাই সোমেন কিংবা ছোট তাপসের বেলায় তো খাবার দিতে দেরি হয় না। অথচ সংসারে তার কন্ট্রিবিউশন কোনো অংশে কম কি, বরং বেশিই বলা চলে। বিরক্ত হয়ে 2 গ্লাস জল খেয়ে জ্যোতির্ময় টিভির দিকে নজর রাখছিলেন। টিসিএস উঠছে। লাখখানেক টাকার টিসিএসের শেয়ার কিনেছিলেন 6-7 মাস আগে। শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে।
কিছু নতুন শেয়ার কিনবেন বলে ঠিক করছিলেন মনে মনে। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ। জ্যোতির্ময় বুঝলেন বিশুর মা এসেছে। সামান্য গলা তুলে বললেন, দরজা খোলা আছে। বিশুর মা ঘরে ঢুকে টেবিলে খাবার রেখে চলে গেল। জ্যোতির্ময়ের নিক্তিতে মাপা ভাত, ভাতে হাত রেখে কয়েক সেকেন্ড ইষ্ট দেবতাকে স্মরণ করে খাওয়া শুরু করলেন জ্যোতির্ময়। নির্বিবাদ নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবেই এলাকায় পরিচিত জ্যোতির্ময় ভট্টাচার্য। ভাইরাও বেশ সম্মান করে। মানুষের সঙ্গে ঝগড়াটা তার দ্বারা ঠিক হয়ে ওঠে না। এই তো অনেকবারই ভেবেছেন খাবার দেবার সময়ের ব্যাপারে ভাইদের কাছে বিশুর মার কমপ্লেন করবেন, শেষমেশ করতে আর পারেননি। বেশিরভাগ দিনই খেয়ে দিয়ে পোশাক পরে বাইরে বেরিয়ে যান 3টে নাগাদ। কিছু কাজ থাকে, সেগুলো মিটিয়ে বিকেল থাকতে থাকতেই বাড়ি ফেরেন। কোনো কোনো দিন আবার সকাল 11টা নাগাদ বেরোন, একেবারে রাতে বাড়িতে ঢোকেন। জ্যোতির্ময়ের ভাত খাওয়া হয়ে গেছিল। টিভির দিকে তাকিয়ে শেয়ার মার্কেটের আপডেটস দেখছিলেন। এমন সময় মিনি এসে পড়ল তার ঘরে। ফিসফিস করে বলল, জেঠুমণি, একটা কাণ্ড হয়েছে জানো? একটা ছেলে সেই ঠাকুরনগর থেকে এসেছে। বলে এইটা কি সায়ক বড়ালের বাড়ি? বোঝো, রং নাম্বার কেস। জ্যোতির্ময়ের একটু ঘুম ঘুম পাচ্ছিল। কদিন ধরে এই স্বভাবটা হয়েছে, দুপুরে ঘণ্টাখানেক ঘুম, না চাইলেও ঘুম চলে আসে। মিনির কথা শুনে জ্যোতির্ময় বললেন, আরে কত দূর থেকে এসেছে, ছেলেটাকে জল খাবার কিছু দিলি? খেপেছ? চিনি না জানি না একটা লোককে ঘরের ভিতর ঢুকিয়ে দেব? যদি কিছু করে দেয় তুমি তো জানতেই পারবে না। এই ভর দুপুরে একটা মানুষ তেতে পুড়ে এতটা পথ এসেছে, এতটা জল পর্যন্ত দিসনি? ছি 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 ছি, তোরা দেখছি ভট্টাচার্য বাড়ির নাম ধুলোয় মিশিয়ে ছাড়বি। যা, ছেলেটাকে এখানে পাঠিয়ে দে, এক্ষুনি যা। একেবারে দোতলায় পাঠিয়ে দেব? তোমার মাথাটা পুরো গেছে জেঠু। জ্যোতির্ময় আরও কিছু বলতে যাচ্ছিলেন, মিনি বিপদ বুঝে তড়িঘড়ি নিচে নামল। দেখল ছেলেটা চলে যায়নি, প্রতিমার সঙ্গে কথা বলছে। মিনি দূর থেকেই বলল, কাকিমা, জেঠু ওনাকে ওপরে পাঠাতে বলল। দাদা পাঠাতে বলেছেন? আচ্ছা বেশ, তাহলে ওনাকে একটু সিঁড়িটা দেখিয়ে দে। আসুন। দোতলায় উঠে বীরেন দেখল প্রায় তার বাবার বয়সী এক ভদ্রলোক মন দিয়ে টিভি দেখছেন। তাকে দেখে বললেন, বসুন। আপনি নাকি কোনো একটা সমস্যায় পড়েছেন, কি হয়েছে জানতে পারি? মিনি দরজায় দাঁড়িয়েছিল। বীরেন সেদিকটা একবার তাকিয়ে বলল, আমি সায়ক বড়াল নামে একজনকে খুঁজছি। এবার ঠিকানাটা আপনাদের বাড়ির, কিন্তু ওনারা বললেন এখানে এই নামে কেউ থাকে না। ঠিকই বলেছেন ওনারা। মিনি দরজায় দাঁড়িয়ে আছে দেখে জ্যোতির্ময় ধমকালেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে ওর জন্য এক গ্লাস জল নিয়ে আয়, অল্প কিছু টিফিনও নিয়ে আসবি। কখন খেয়ে বেরিয়েছে কোনো ঠিক নেই, খিদে তো পাবেই। না না না, ওসব করবেন না প্লিজ, আমি বাইরে খেয়ে নেবো কিছু একটা। তা বললে হয় নাকি? এই ভট্টাচার্য বাড়িতে কেউ দুপুরে এসে খালি পেটে ফিরে যাবে তা চলবে না। বীরেনের সত্যিই খিদে পেয়েছিল, আর তার চেয়েও বেশি পেয়েছিল তেষ্টা। তাই আর কিছু বলল না সে। মিনি নিচে নামল। জ্যোতির্ময় কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। মিনির পায়ের শব্দ মিলিয়ে গেলে তিনি শান্ত ঠান্ডা গলায় বললেন, মানি ব্যাগ আর টাকাটা ওই টিভি স্ট্যান্ডের তলার ড্রয়ারে রেখে দিয়ে যেভাবে বসেছিলে সেভাবেই বসো, মিনি যেন কিছু বুঝতে না পারে। বীরেন চমকে জ্যোতির্ময়ের দিকে তাকালো। ভদ্রলোকের গলার আওয়াজ পাল্টে না গেলেও মুহূর্তের ফারাকে যেন মানুষটাই পাল্টে গিয়েছেন। তার চমক ভাঙার আগেই জ্যোতির্ময় আবার বললেন, লাস্ট মান্থে ডিফেন্সের এক্সামে 100 আর 400 মিটারে ফার্স্ট হয়েছিলে। সবকটা পরীক্ষাতেই এক্সপেক্টেড মার্কস পেয়েছিলে, তবু মেডিকেলে কেটে গেল। কত টাকা চেয়েছিল ওরা? একতলায় মিনি আর তার কাকিমা তাদের অবাঞ্ছিত অতিথিকে এই ভর দুপুরে কি খেতে দেওয়া যেতে পারে সেই নিয়ে এক প্রস্ত গভীর আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই সময় ভাত খাওয়ানোই যুক্তিযুক্ত হবে। মিনির অবশ্য একেবারে অচেনা একজনকে এভাবে ভাত বেড়ে খাওয়ানোটা কেমন বোকা বোকা লেগেছিল, কিন্তু তর্ক করার এনার্জি এখন তার নেই। মিনি স্নানে ঢুকল। মিনিট 15 মধ্যে স্নান সেরে জামা কাপড় চেঞ্জ করে চিরুনি দিয়ে জোরে জোরে চুল আঁচড়ে একটা ছোট্ট টিপ পরে খাবার ঘরে এসে দেখল ছেলেটা কেমন জড়ো সড়ো হয়ে খেতে বসেছে। মিনি একটা চেয়ার নিয়ে ছেলেটার সামনে বসে পড়ে বলল,
হ্যাঁ, কাকে যেন খুঁজছিলেন, খোঁজ পেলেন? বীরেন উদ্ভ্রান্তভাবে মিনির দিকে তাকিয়ে বলল, না না, কই এখনো পর্যন্ত তো স্যার বললেন দেখছেন, দেখি যদি কিছু ব্যবস্থা হয়। প্রতিমা রান্নাঘরে দূর থেকে মিনিকে চোখ দিয়ে বকছিলেন। মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান আছে? কেমন অচেনা একটা লোকের সামনে বসে পড়েছে। মিনি সেটাকে পাত্তা না দিয়ে আবার বলল, জেঠু দেখছে বলেছে যখন, তখন আপনার আর চাপ নেই, ঠিক খবর পেয়ে যাবেন। তা কি করা হয় আপনার? মিনি, তুই ওকে খেতে দিবি? পুলিশের মতো জেরা শুরু করে দিয়েছিস। তুই এদিকে শোন তো। মিনি উঠে রান্নাঘরে গেলে প্রতিমার কাছে নিচু স্বরে ধমক খেল। হচ্ছেটা কি মিনি? এত কথা কিসের তোর? দিদি নেই তাই, নইলে আজ তোর কপালে দুঃখ ছিল। ওই দেখ, নাম করতেই দিদি ফিরে চলে এলো না তো। মিনি জানে ওর মা আজ ফিরবে না, তবু ভয়ে সে একটু পেল বটে। মনে মনে রাম নাম জপ করতে করতে বাইরের ঘরে গিয়ে দরজা খুলল। দেখল পাড়ার মেজবাড়ির একটা ছেলে আজকাল মাঝে মাঝেই জেঠুর কাছে আসে। কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা দোতলায় চলে যায়। মিনি দরজা খুলে ছেলেটাকে দেখতে পেয়ে দরজাটা ছেড়ে দাঁড়ালো। ছেলেটা মাথা নিচু করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মিনি দরজা বন্ধ করে আবার রান্নাঘরে এলো। সেই ছেলেটার না? কি যে শুরু করেছে দাদা আজকাল, কিছুই বুঝতে পারি না। বোঝা উচিত, বাড়িতে আমরা এতজন মেয়ে মানুষ, বাইরের লোকেদের এভাবে ঢোকানো ঠিক না বাপু। জেঠু তো আগেই চেয়েছিল আলাদা বাড়ি নিয়ে থাকবে, বাবা কাকারাই তো বাধা দিল। তোর খুব পাকা পাকা কথা হয়েছে না? কটা বাজলো খেয়াল আছে? ওই দেখ, ছেলেটার খাওয়া হয়ে গেছে, তুই বসে পড় এবার। বীরেন যতটা সম্ভব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। খিদে তো পেয়েছিলই, তারপর এই মুহূর্তে ওর সঙ্গে যে ঠিক কি হচ্ছে সেটা জানার জন্য সে ভেতর ভেতর একরকম অস্বস্তিকর উত্তেজনা বোধ করছিল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে জ্যোতির্ময়ের ঘরে গিয়ে দেখল একটা ছেলে এসে বসে আছে। তাকে দেখিয়ে জ্যোতির্ময় বীরেনকে বললেন, ওর নাম ইউসুফ, তুমি ওর সঙ্গে যাও, ওই তোমাকে দিল্লির ফ্লাইটে তুলে দেবে। আজ রাতের মধ্যে তুমি শ্রীনগরে পৌঁছে আমাকে ফোন করবে। মনে রেখো, এখন থেকে তোমার নাম সায়ক বড়াল। তোমার আই কার্ড, প্যান কার্ড, আধার এয়ারপোর্টে ঢোকার আগে ইউসুফ তোমায় দিয়ে দেবে। বীরেন নিষ্প্রাণ নিষ্পলক চোখে জ্যোতির্ময়ের দিকে তাকিয়ে রইল। দিল্লিতে যখন ফ্লাইটটা নামলো তখন রাত 8:30। দিল্লিতে নেমে বাড়িতে একবার ফোন করে দিয়েছে সে। শরীর খারাপ তো তোকে কেন থাকতে হবে? বন্ধুর বাড়ির লোকজন নেই? না বাবা, সঞ্জয় একাই থাকে এখানে, উপায় ছিল না। আচ্ছা, তাহলে তো ঠিকই করেছিস। এনে তোর মা কথা বলবে। সঞ্জয়টা আবার কে? তুই বাড়ি আয়। বাজে কথা বলো না তো মা, তুমি চিনবে না। আর মানুষের বিপদে আপদে থাকবো না? ওর ডেঙ্গি হয়েছে, আর ওর বাড়ির লোক বলতে আছে শুধু এক মা আর দিদি। ওরা তো জানতে পারলেই প্যানিক করবে, তাতে সমস্যা আরো বাড়বে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা শোনো না মা, আমি রাখছি, হসপিটালে আছি, বেশি কথা বলা যাবে না, পরে ফোন করছি। শেষমেশ হসপিটালে আছে, ফোনে বেশি কথা বলা যাবে না বলে ফোনটা কেটেছে সে। এয়ারপোর্টে গিয়ে চেক আউট করে আবার চেক ইন করে শ্রীনগরের ফ্লাইট ধরতে হলো। ফ্লাইটের বেশিরভাগ লোকই কাশ্মীরের বাসিন্দা। দিল্লি অবধি ফ্লাইটের একরকম মেজাজ ছিল, কাশ্মীরের ফ্লাইটে চেকিং অনেক বেশি হলো। একটা ব্যাগে একগাদা জামা কাপড়, শীতবস্ত্র দিয়ে দিয়েছিল ইউসুফ। সিকিউরিটি চেকিংয়ের সময় বীরেনের বারবার মনে হচ্ছিল এই বুঝি কিছু না কিছু ধরা পড়ল, কিন্তু তেমন কিছুই হলো না। তার ছবি দিয়ে কিভাবে যেন সায়ক বড়ালের আধার কার্ড বানিয়ে ফেলা হলো, সেই একই ঠিকানা। বীরেনের চিন্তাশক্তি লোপ পেয়ে গেছে। জ্যোতির্ময় ভট্টাচার্যর ইস্পাত কঠিন গলায় বলা কথাগুলো এখনও তার বিশ্বাসের পৃথিবীকে স্পর্শ করতে পারেনি। তোমার ব্যাপারে এত খবর যখন জোগাড় করেছি, তখন তোমার বাড়ির সবার, মানে তোমার মা, বাবা, বোনের রোজ নামচাও যে আমার কাছে আছে, সেটা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না? তাই আমার দেওয়া কোনো অর্ডার যদি না মানো বা এতটুকুও চালাকি করার চেষ্টা করো, তোমার যে দশা হওয়ার তা তো হবেই। ইউ কান্ট ইভেন ইম্যাজিন হোয়াট আই উইল ডু টু দেম। কথাটা খেয়াল থাকে যেন। বীরেনের শিরদাঁড়া দিয়ে আবার যেন কেউ হিমশীতল বরফ ঢেলে দিল। লোকটার চোখের মধ্যে এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে,
যখন কথা বলে তখন অন্যদিকে তাকানো যায় না। ইউসুফ আবার অন্য ধরনের, মনে হচ্ছিল যেন একটা রোবট। সে ওই পাড়ারই একটা বাড়িতে নিয়ে গিয়ে একটা ব্যাগ তাকে দিয়ে গড়গড় করে বলে গেল যে মির্জা শেখ নামে একজন তার জন্য শ্রীনগর এয়ারপোর্টে অপেক্ষা করে থাকবে। বীরেন বারবার ইউসুফকে জিজ্ঞেস করেছে কিভাবে শায়কের এটিএম এর সঙ্গে তার এটিএম পিন মিলল, তাকেই কেন এই ঝামেলায় পড়তে হলো। ইউসুফ কেবল কঠিন মুখে তার দিকে তাকিয়ে বলেছে সে কিচ্ছু জানে না। দিল্লি থেকে যখন ফ্লাইটটা টেক অফ করল, রাত তখন 9:30। জানলা দিয়ে বাইরে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছিল না। যতবার চোখ বুজছিল বীরেন, ততবার শুধুই মায়ের মুখটা ভেসে উঠছিল। তার সঙ্গে এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে? আর কি কোনোদিন সে বাড়ি ফিরতে পারবে? পাড়ার মোড়ে পটল তার চায়ের দোকানে আড্ডা দিতে পারবে? একটার পর একটা অদ্ভুত ঘটনা, যেন জিগস পাজল। কিছুতেই গোটা ছবিটা মেলাতে পারছিল না বীরেন। তবে কি শায়ক বড়ালের মানি ব্যাগটা পাওয়া কাকতালীয় ছিল না? কিন্তু সেটা কিভাবে সম্ভব? চোখ বন্ধ করে বসে রইল। হাজার একটা সিকিউরিটি চেকের পর শ্রীনগর এয়ারপোর্ট থেকে এসে যখন বেরোলো, তখন তার মোবাইল চার্জের অভাবে সুইচ অফ হয়ে গেছে। একজন কাশ্মীরি ভদ্রলোক গোটা গোটা ইংরেজি অক্ষরে শায়ক বড়াল লিখে দাঁড়িয়েছিলেন। সে এগিয়ে যেতে লোকটা শুধু বলল, আইয়ে মেরে সাথ। ভদ্রলোক প্রায় 6.5 ফুট লম্বা, গায়ের রং যেন আপেল। বীরেন সম্মোহিতের মতো তার পেছন পেছন হাঁটতে হাঁটতে পার্কিং লটে পৌঁছল। গাড়িতে ড্রাইভারের পাশের সিটে তাকে বসিয়ে গাড়ি যখন এয়ারপোর্ট চত্বর ছাড়ল, লোকটা পরিষ্কার বাংলায় তাকে বলল, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি বাংলা জানেন? 15 বছর টানা কলকাতায় ছিলাম। তাছাড়া এত অবাক হবার কিছু নাই। অনেক কাশ্মীরি আছে যারা অনেক কলকাতার লোকেদের থেকে ভালো বাংলা বলতে পারেন। তাদের রুজি রুটি জোগানের মধ্যে বেঙ্গলের বিরাট একটা কন্ট্রিবিউশন আছে। আপনি কি মির্জা? ইয়েস স্যার। বীরেন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল সব দোকানপাট বন্ধ। দুপা যেতে না যেতেই রাস্তার মধ্যে আর্মির গাড়ি ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন, শুনে দেখি। আমি কি দেশ বিরোধী কোনো কাজ করতে যাচ্ছি? আপনাকে বোধহয় কোনো প্রশ্ন করতে বারণ করা হয়েছে, তাই না? বীরেন চুপ। বাকি রাস্তাটা মির্জা একটাও কথা বলল না। একটা জায়গায় লোকাল পুলিশের গাড়ি তাতে দাঁড় করালো। মির্জা তার আধার কার্ড নিয়ে অজানা কোনো ভাষায় সন্দিগ্ধ লোকাল পুলিশকে বোঝালো সেই পর্যটকটিকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে গেছিল। বীরেনের আই কার্ড চেক করে পুলিশ তাদের গাড়ি ছেড়ে দিল। বীরেন একবার ভেবেছিল চেঁচামেচি জুড়ে দেবে। পরক্ষণে মা বাবার মুখটা মনে পড়ে গেছিল তার। গাড়ির কাঁচ বন্ধ ছিল। মির্জা হঠাৎ করেই কাঁচ নামিয়ে দিল। এক ঝাঁক কনকনে ঠান্ডা হাওয়া যেন গাড়ির ভেতরে ঝাঁপিয়ে এলো। ঠান্ডা লাগলেও বীরেন চুপ করে রইল। গাড়ির ভেতরে বসে রইল পাথরের মতো। একটা মাটির দোতলা বাড়ি। সংকীর্ণ কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বীরেন দেখল একটা ছোট্ট ঘরে মেঝেতে বিছানা করা আছে। তাকে একটা অন্য সিম কার্ড দেওয়া হয়েছে। বলা হয়েছে সে চাইলে বাড়িতে ফোন করতে পারে। যেখানে ওকে রাখা হয়েছে সেই পাড়াটা যথেষ্ট ঘিঞ্জি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো বাড়ি থেকেই কোনো রকম শব্দ শোনা যাচ্ছিল না। বাইরে ভালোই ঠান্ডা, তবু ঘরের ভেতরটা অদ্ভুতভাবে গরম। বাড়িগুলো এমনভাবেই তৈরি করা যে খুব একটা ঠান্ডা ভেতরে আসে না। মির্জাকে সে সাহস করে জিজ্ঞেস করেছিল এবার তাকে কি করতে হবে। মির্জা কোনো উত্তর দেয়নি। নিচের ঘরে বেশ বয়স্কা একজন কাশ্মীরি মহিলাকে দেখেছে বীরেন। তার আর মির্জার মধ্যে অজানা কোনো ভাষায় কিছু আলোচনা হলো। বীরেন তার কিছুই বুঝতে পারেনি। মেঝেতে খানিকক্ষণ বসে থেকে
বীরেন মোবাইলটা নাড়াচাড়া করছিল। ফেসবুক খুলে দেখল সেখানে কিছুই পাল্টায়নি। প্রতিদিনের মতোই টাইমলাইন ভর্তি বেকার আপডেটস। কেউ বৃষ্টির ছবি দিয়েছে, কেউ জন্মদিনে বন্ধুদের ট্রিট দিচ্ছে। তবু আজ মনে হচ্ছিল সে আর ওই পৃথিবীতে নেই, হয়তো আর কোনোদিন ফিরে যেতেও পারবে না। বাড়িতে আর ফোন করেনি বীরেন। ফোন করলেই এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে। মিনিট 15 বাদে মির্জা নিচ থেকে ডাকলেন। বীরেন নিচে নেমে এলো। দেখল সেই মহিলা মেঝেতে যত্ন করে কার্পেট পেতে খাবার বেড়েছেন, ভাত আর কিছু একটা তরকারি। সে মাথা নিচু করে খেতে শুরু করল। একটু পরে মির্জা মহিলার দিকে তাকিয়ে বীরেনকে বলল, ওর নাম বিলকিস। 2 ছেলে ছিল। বড় ছেলে শওকত বাড়ি থেকে বেরিয়েছিল বাজার করতে। হঠাৎ করে কখন যে কারফিউ জারি হয়ে গেছিল কেউ বুঝতে পারেনি, গুলি খেয়ে মরেছে। বীরেন এতক্ষণ এক নিঃশ্বাসে খেয়ে যাচ্ছিল। মির্জার কথা শুনে খাওয়া থামিয়ে মহিলার দিকে তাকালো। অজানা ভাষায় তিনি তাকে কিছু বললেন। क्या चौक ज्यादा चाहिए? বীরেন বুঝতে না পেরে মির্জার দিকে তাকালো। আর ভাত নেবেন কিনা জিজ্ঞাসা করছেন। বীরেন সে প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আর ছোট ছেলে? লস্করে তৈবার নাম শুনেছেন নিশ্চয়ই। বীরেন হাঁ করে মির্জার দিকে তাকিয়ে থাকল। আপনাদের পাঞ্জাব এখান থেকে বেশি দূর নয়, কাছেই, কিন্তু এই সামান্য দূরত্বের মধ্যে ফারাক অনেকটা। ওখানে এক ভাই চলে যায় কানাডায় কিংবা আমেরিকায়, আর একজন হয়তো চাষবাস করে। আর আমাদের কাশ্মীরে বাড়ির এক ছেলে গুলি খেয়ে মরে, আর অন্যজন বেরিয়ে পড়ে কাশ্মীর স্বাধীন করতে কিংবা আপনার দেশের ওপর প্রতিশোধ নিতে। এই পর্যন্ত শুনেই বীরেনের গলায় খাবার আটকে গেল। বিষম খেয়ে কাশতে শুরু করল সে। বয়স্কা মহিলা তড়িঘড়ি জল এনে তার হাতে দিলে একসঙ্গে অনেকটা জল খেয়ে সে বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে একটু বলবেন? আজকে রাতটা আরাম করুন, সকালে বেরোবো আপনাকে নিয়ে। প্রবল শীতেও বীরেন ঘামছিল। একটু আগেই খিদে তার পেট কামড়াচ্ছিল, কিন্তু মির্জার কথাগুলো শুনে তার খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। মির্জা যেন তার মনের অবস্থা কিছুটা বুঝেই বলল, খেয়ে নিন, খালি পেটে থাকবেন না। হ্যাঁ, না না, খেতে ইচ্ছে করছে না। তাও খেয়ে নিন, কাশ্মীরে এই অভ্যেসটা রাখবেন, কাজে দেবে। কথাটার অর্থটা বুঝতে পারল বীরেন। আবার খেতে শুরু করল সে। কিছুক্ষণ চুপচাপ খেল, তারপর জিজ্ঞেস করল, কাল সকালে কোথায় নিয়ে যাবেন? অনন্তনাগ। সেখানে কি করতে হবে? আপনার না প্রশ্ন করা বারণ মিস্টার বড়াল। আচ্ছা বেশ, বলছি। বিশেষ কিছু না, একটা খাম দেওয়া হবে, আপনি সেটা নিয়ে ফিরে গিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানেই জমা দেবেন। খাম? একটা খামের জন্য আমাকে এত কিছু করে এখানে পাঠানো হলো? এটা তো যে কেউই নিয়ে যেতে পারতো। মির্জা বীরেনের কথার উত্তর দিল না। বীরেনের খাওয়া হয়ে গিয়েছিল। সেই বয়স্কা মহিলা উঠে গিয়ে অদ্ভুত দেখতে একটা পাত্র এমনভাবে তার সামনে ধরল যেন বীরেনের থেকে খুব স্বাভাবিক কিছু একটা প্রত্যাশিত। বীরেন কিছুটা আনমনেই পকেটে হাত দিয়ে দেখল তার কাছে কিছু টাকা রয়েছে কিনা। মির্জা হেসে ফেলল। উনি আপনার বকশিস চাননি, ওই পাত্রটাকে স্লিপচি বলে। হাতটা বাড়িয়ে দিন, উনি আপনার হাত ধুইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ও হ্যাঁ, লজ্জায় কান লাল হয়ে এলো বীরেনের। বিলকিস হাসি মুখে তার হাতটা ভালো করে ধুইয়ে দিল। লজ্জা পাবেন না মিস্টার বড়াল, আপনার দোষ নেই। কাশ্মীরিদের সব রূপ আপনাদের নিউজ চ্যানেলে তো দেখতে পাওয়া যায় না। একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। আপনারা কি টেররিস্ট? প্লিজ বলুন না। ওই পার্সেলে বম থাকবে না তো? মানে সিনেমায় যেমন দেখায় আর কি, এমন জিনিস হয়তো দিয়ে দিলেন যে প্লেনেই। বড়াল বাবু,
আপনার একজন গার্লফ্রেন্ড আছে না? কার কার কথা বলছেন বলুন তো? অরিত্রী? ও আমার গার্লফ্রেন্ড না, ওর তো সামনে বিয়ে। ও, আমরা ভেবেছিলাম কি আপনারা। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। একটা সিগারেট ধরালো মির্জা, কয়েকটা টান দিয়ে বলল, বেচারা। মিনি ঘর অন্ধকার করে শুয়েছিল। মাইগ্রেনের ব্যথায় সে কাতরাচ্ছে। এই ব্যথাটা শুরু হলে ছটফট করতে করতে শুয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। বিকেলে হঠাৎ করেই মাথাটা ব্যথা করতে শুরু করে, কমার কোনো লক্ষণ নেই। সকালে ভাবছিল মা নেই, সে স্বাধীন, যা ইচ্ছে করতে পারে। এখন মনে হচ্ছে মা থাকলেই ভালো হতো, অন্তত মাথায় হাত বুলিয়ে দিলে ব্যথাটা খানিকটা কমতো। ব্যথায় মায়ের কথা মনে করে অনেক দিন পর চোখটা একটু ভিজে এসেছিল মিনির। অমনি দরজায় কেউ একজন নক করল। মিনি ভাবল মা নয় তো। কে? আরে দরজাটা খোল। মিনি অনিচ্ছা সত্ত্বেও উঠে চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। দরজায় খিল দিতে কতবার বারণ করেছি তোকে। কি হয়েছে? আবার মাথা ধরলো নাকি? হ্যাঁ, একটু। বাবা কাকে ফিরেছে? না, পাড়ার ক্লাবে পুজোর মিটিং আছে বলল, অফিস ফেরতা সে মিটিং করে ফিরবে। জেঠু যায়নি নিশ্চয়? খেপেছিস? বদ্দা যাবে মিটিংয়ে, তবেই হয়েছে। বেরিয়েছে না ঘরেই আছে? না, ঘরেই তো আছে মনে হয়। কেন রে? কিছু না। তোমার কাছে স্যারিডন আছে? মিনি, একদম না। ডাক্তার বারণ করে দেওয়ার পরও স্যারিডন খেয়েছিস জানলে দিদি কিন্তু খুব বকবে। ধুর, তোমার সবেতেই খালি দিদি আর দিদি। মিনি বড় বড় পা ফেলে সিঁড়িতে উঠল। দোতলায় উঠে সোজা জেঠুর ঘরে নক করল। জেঠু আছো? জ্যোতির্ময় টিভি দেখছিলেন। হ্যাঁ, আয়। স্যারিডন আছে জেঠু? আবার ধরেছে? হ্যাঁ আছে গো তোমার কাছে। মা সব ফেলে দিয়েছে। দেখ আমার ওষুধের বাক্সে পাস কিনা। দরজার পাশের টেবিলটার উপরেই জ্যোতির্ময়ের ওষুধের বাক্স রাখা থাকে। মিনি তড়ি ঘড়ি খুঁজতে শুরু করল, পেয়েও গেল। একটা স্যারিডন তক্ষুনি মুখে পুরে বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে বলল, বাঁচালে, ভাগ্যিস তোমার কাছে ছিল। ওষুধের বাক্সটা নিতে গিয়ে একটা লিফলেট মাটিতে পড়ে গেছিল। মিনি সেটাকে তুলতে গিয়ে দেখল তাতে আরবি ভাষায় কি সব লেখা। সে অবাক হয়ে জেঠুর দিকে তাকালো। এটা আবার কি জেঠু? জ্যোতির্ময় টিভি দেখতে দেখতে অন্যমনস্কভাবে বললেন, কোনটা? মিনি লিফলেটটা জ্যোতির্ময়ের কাছে নিয়ে গিয়ে দেখালো। এই যে এটা। হ্যাঁ, এটা এটা কি জানি, খবরের কাগজের মধ্যে ছিল। মিনি কাগজটা ওষুধের বাক্সের নিচে রেখে দিল। তোর বাবা এলে একবার পাঠাস তো, বলিস দরকার আছে। বাবার আসতে তো অনেক দেরি, ওনাদের আজ পুজোর মিটিং। ও আচ্ছা আচ্ছা, শোন, স্যারিডনটা যে আমার ঘরে পেয়েছিস। জানি জানি, কাউকে বলবো না। যা। জ্যোতির্ময়ের ফোনটা বেজে উঠল এই সময়। মিনি তাকে ফোনটা দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। পরক্ষণেই সিঁড়ি দিয়ে নামার পরিবর্তে ওখানেই দাঁড়িয়ে পড়ল সে। সম্পূর্ণ অজানা কোনো ভাষায় জেঠু গড়গড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। ভোর 5টায় বীরেনকে ঘুম থেকে তুলে দিয়েছে মির্জা। সারা রাত এপাশ ওপাশ করার পর শেষ রাতের দিকে বীরেনের চোখটা লেগে এসেছিল। মিস্টার বড়াল। মিস্টার বড়াল। ঘুমের ঘোরে মির্জার ডাক শুনে বীরেন প্রথমে ভেবেছিল সে বাড়িতেই আছে, বাবা ডাকছে। দ্বিতীয়বার ডাকে হুঁশ ফিরল তার। ধড়মড় করে উঠে বসল। নিচে টয়লেট আছে, কাম কাজ সেরে তৈরি হয়ে নিন, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে। বীরেন অনিচ্ছুক শরীরে উঠল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখনো ঘুটঘুটে অন্ধকার। আজ খুব বেশি শীত না থাকলেও শালের প্রয়োজন হচ্ছিল। তৈরি হয়ে গাড়িতে যখন উঠল তখন 6:45। নিচের ঘরে বিলকিস তখনও শুয়েছিলেন। ডাকবে ভেবেও বীরেন আর ডাকেনি। তাকে দেখে
হঠাৎ মায়ের কথা মনে পড়ে গিয়েছিল তার। সকাল সকাল মনটা ভারী হয়ে এলো। মির্জা গাড়িতে স্টার্ট দিয়ে বলল, আধারটা হাতের কাছে রাখবেন, রাস্তায় চেকিং হবে। নাম কি আপনার? সায়ক বড়াল। ভেরি গুড। কিছুক্ষণ আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। বাইরের আবছা আলোর দিকে তাকিয়ে বীরেন কত কি ভাবছিল। অরিত্রীর কথা, ওর সঙ্গে শেষবার ফোনে কি রুডলি কথা বলেছে বীরেন। সরি লিখে একটা মেসেজ টাইপ করে ইরেজ করে দিল। ভাবল ওকে এখন মেসেজ করলে পরে আবার যদি ওকে নিয়ে পুলিশ বা এরা টানাটানি করে, তার চেয়ে থাক। ঘাড় ঘুরিয়ে মির্জার দিকে একবার তাকালো বীরেন। লোকটা যে শিক্ষিত সে নিয়ে কোনো সন্দেহ নেই। আচরণে কথাবার্তায় ভদ্রতার ছাপ স্পষ্ট। কি বলবে, এই লোকটাই মিলিটেন্সির সঙ্গে জড়িত। ওর প্রতি কি বীরেনের মনে কোথাও একটা শ্রদ্ধার ভাব তৈরি হচ্ছে, একজন টেররিস্টের প্রতি? এমন সময় মির্জার একটা প্রশ্নে বীরেনের সম্বিত ফিরল। আচ্ছা বলুন তো, কাশ্মীর কাদের দেশ? ভারতের। আচ্ছা, আর কাশ্মীরিরা কাদের? বীরেন বুঝলো এটা একটা ট্রিক কোয়েশ্চেন। নিশ্চয়ই এ দেশের। তাই যদি হবে স্যার, তাহলে নিজেরই দেশের লোকেদের কেউ কুকুরের মতো কেন মারে? আপনার কি মনে হয়? আমার এইসব পলিটিক্যাল ব্যাপারে তেমন ধারণা নেই। সেটাই স্বাভাবিক। আম ভারতীয়রা কাশ্মীরিদের নিয়ে চিন্তা করতে যাবে কেন? আমাদের আগুনের মধ্যে ছেড়ে দিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। এর উত্তরে বীরেন আর কিচ্ছু বলল না। মির্জাও চুপ করে গেল। বাইরেটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে আছে। খানিক দূর পর পর সেনা ছাউনি। সেনা টহল দিচ্ছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে। শ্রীনগর ছাড়িয়ে বেরোতে বেশিক্ষণ লাগল না। রাস্তা ফাঁকাই ছিল। মির্জাই মৌনতা ভঙ্গ করল। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সেটা আমি জানবো কি করে? আমাকে এত দূরে কেন নিয়ে এসেছেন সেটাই জানি না। কাল সকালে এই সময়ও আমি নিজের বিছানায় ঘুমোচ্ছিলাম। কোনো ধারণাই ছিল না আমার সঙ্গে আগামী 24 ঘন্টায় এত কিছু। এক্স্যাক্টলি এই একই মানসিক অবস্থা আম কাশ্মীরিদের। সেই নিয়ে অবশ্য আপনাদের ধারণা নেই। বলুন, ওরাও জানে না আগামী 24 ঘন্টায়, না 24 কেন, আগামী 1 ঘন্টায় তাদের সঙ্গে ঠিক কি হতে চলেছে সেটাও জানে না ওরা। একদিকে আছে আপনাদের দেশের সেনাবাহিনী, অপরদিকে ও দেশের। একটা ছেলে সকালে বাড়ি থেকে কোনো কাজে বেরোলো, দুপুরে দেখা গেল আর্মির গুলি খেয়ে কোনো রাস্তায় কুকুরের মতো মরে পড়ে আছে। তার জন্য কি আমি দায়ী? এইসব কথা আমাকে কেন বলছেন মির্জা সাহেব? বিরক্ত লাগছে তাই না? না তা নয়, আপনারও ধারণা নেই আমি ঠিক কোন মেন্টাল স্টেটের মধ্যে রয়েছে। বাড়িতে কেউ জানে না আমি কোথায় আছি, কি করছি। ইনফ্যাক্ট আমি নিজেও জানি না আমাকে দিয়ে ঠিক কি করাতে চান আপনারা। আপনাকে তো বলাই আছে, আপনাকে শুধু একটা খাম নিয়ে যেতে হবে। আজ অনন্তনাগ যাব, বিকেলের মধ্যে আপনাকে শ্রীনগরে পৌঁছে দেবো আমি। আর কাল রাতে খুব একটা হালকা আর্থকুয়েক হয়েছে, টের পেয়েছিলেন? না। স্বাভাবিক, টায়ার্ড ছিলেন। আমিও বুঝিনি, একজন সকালে জানালো। কে? চিনবেন না? খিদে পেয়েছে? না, এখন কিছু খাবো না। আরও কিছুটা যাবার পর রাস্তায় একদল পুলিশ গাড়ি দাঁড় করালো। মির্জা ব্রেকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলল, শায়কবাবু, ভুল করেও কিছু ভুলে যাবেন না। জম্মু কাশ্মীরের পুলিশ। গাড়ি দাঁড় করিয়ে প্রথমে গাড়ির কাগজপত্র চেক করল, তারপর বীরেনের আধার কার্ড চেক করে একটু পরেই তাদের ছেড়ে দিল। গাড়ি স্টার্ট দিয়ে মির্জা বলল, 1 নম্বরের কুত্তার বাচ্চা এই পুলিশগুলো, সালা টাকা খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। আলো ফুটছে চারপাশের। কাল রাতে এয়ারপোর্টে নেমে কাশ্মীরের কিছুই দেখতে পায়নি বীরেন। এখন ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে রাস্তার চারপাশ দেখে সে মুগ্ধ হতে শুরু করল। কি অপূর্ব, ভূস্বর্গই বটে। কাশ্মীরে সে এর আগে আসেনি। মির্জার সঙ্গে ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই মনে হচ্ছিল যে সে হয়তো ভারতে নেই। কোনো কোনো জায়গায় দেওয়ালে লেখা গো টু হেল ইন্ডিয়া, কোথাও উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স। অনন্তনাগ পৌঁছতে পৌঁছতে সকাল 9টা হয়ে গেল। শহর থেকে বেরিয়ে
একটা গ্রামে পৌঁছলো তাদের গাড়ি। বীরেন দেখল সামনে একটা বড় বাড়ি আর তার বিরাট গেট। মির্জার গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে 3 বার হর্ন দিলে গেটটা খুলে গেল। দুই পাশে সুদৃশ্য বাগানের মাঝে নুড়ি ভর্তি রাস্তা। গাড়ি থেকে নেমে মির্জা বীরেনের দরজা খুলে দিল। কাল আপনাকে কষ্ট করতে হয়েছে জানি, আজ ভালো খাবার পাবেন। বীরেন কিছু বলল না। এক ভদ্রমহিলা হাসি মুখে এগিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। মির্জাকে কিছু বললেন। মির্জা আগেই জানিয়েছিল এই ভাষার নাম পশতো। বীরেনকে বসার ঘরে বসিয়ে মির্জা বাড়ির ভেতরে চলে গেলেন। বীরেন অবাক হয়ে বাড়ির আসবাবপত্র দেখছিল। কাঠের এমন সূক্ষ্ম কাজ সে আগে দেখেনি। যে কার্পেটটা পাতা রয়েছে মেঝেতে, সেটাও যেন কোনো নিপুণ শিল্পীর মাস্টারপিস। ভদ্রমহিলা খানিকক্ষণ পরে ব্রেকফাস্ট নিয়ে এলেন। কাওয়া চা আর বাকরখানি। বীরেনের সত্যিই খিদে পেয়েছিল। সে গোগ্রাসে খেতে থাকল। খেতে খেতে আলো চলে গেল। এটাই ভাবছিলাম, লোডশেডিং এখনো কেন হচ্ছে না। এ তো কাশ্মীরের রেগুলার ব্যাপার আছে। ভদ্রমহিলার হাত অপূর্ব। বীরেনের খাওয়া শেষ হতে বেশিক্ষণ লাগলো না। হ্যাঁ, ও ঘরে ঢুকে ডান দিকে বেসিন আছে, মুখ হাত ধুয়ে পাশের ঘরে চলে যান, ওখানেই আপনার সামান রাখা আছে। একটু রেস্ট করে নিন, ঠিক সময় আমি আপনাকে ডেকে দেব। বীরেন বিনা বাক্য ব্যয়ে মির্জার নির্দেশ পালন করল। ছোট্ট ঘর, কিন্তু অত্যন্ত সাজানো গোছানো। সুদৃশ্য কাঠের আসবাব বসার ঘরের মতোই। কাশ্মীরিদের রুচি সম্পর্কে সে শুনেছিল, সিনেমায় দেখেও ছিল, তবে শৌখিনতার এই বাহুল্য নিজের চোখে না দেখা পর্যন্ত বোঝা সম্ভব নয়। খানিকটা পথশ্রমে, খানিকটা গতরাতের কম ঘুমের জন্য খাটে শোয়া মাত্র তার একবারে ঘুম চলে এলো। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল ছিল না। ঘুম ভাঙল দরজা ধাক্কার শব্দে। সে ঘুম চোখে উঠে দরজা খুলল। মির্জাকে দেখেই বোঝা যায় সে বেশ বিরক্ত। দরজা বন্ধ করেছিলেন কেন? নিন স্যার, কথা বলবেন। বীরেন দেখল মির্জা তার দিকে ফোনটা এগিয়ে দিয়েছে। সে ফোনটা ধরতেই উপাস থেকে জ্যোতির্ময়ের গলা ভেসে এলো। ঘুম হয়েছে? তৈরি হয়ে নাও। মির্জা তোমাকে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে দেবে। দিল্লি পৌঁছে আমাকে ফোন করবে। দিল্লি? আচ্ছা, দিয়ে ওখান থেকে কলকাতা ফিরবো তো? দিল্লি পৌঁছে ফোন করো, তারপর দেখছি। এসব কি তামাশা চলছে বলবেন আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে লোকজন নেই, তাদের চিন্তা হচ্ছে না? বাড়িতে একটা ফোন করে বলো একটা আর্জেন্ট ইন্টারভিউ এর জন্য তোমায় দিল্লি যেতে হচ্ছে। কেউ চিন্তা করবে না। তাতেও যদি দুশ্চিন্তা না কমে, তাহলে আমি তো আছি। এক মুহূর্তেই মেজাজ হারানোর জন্য আফসোস হলো বীরেনের, কিন্তু সে আর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। অসহায় চোখে মির্জার দিকে তাকালো বীরেন। মির্জা ফোনটা ফেরত নিয়ে নিরুত্তাপ স্বরে বলল, অনেক ঘুমিয়েছেন, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিন, আর সময় নেই। অকারণেই মির্জার কাছে বীরেন তার প্রতি সহানুভূতি আশা করে ফেলেছিল। আশাহত হয়ে মনটা ভেঙে গেল তার। হঠাৎই অনেকটা নিঃসঙ্গতা ঘিরে ধরল বীরেনকে। স্নান খাওয়া সেরে ওরা যখন বেরোলো, তখন দুপুর 2টো বাজে। আপনার ব্যাগ চেঞ্জ করে দেওয়া হবে শ্রীনগরে, ড্রেসও। আর কোনো ঠান্ডা জায়গায় মনে হয় না আপনাকে যেতে হবে। বলে মির্জা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো বীরেনের দিকে। উত্তরে বীরেন কিছু বলল না। চোয়াল শক্ত করে বাইরের দিকে চেয়ে রইল। এতক্ষণ সে বাবা, মা, বোনের কথা ভেবে জ্যোতির্ময় যা যা বলছিলেন সব মেনে চলেছে। কিন্তু এবার তার ভেতরের বিপ্লবী সত্তাটা ধীরে ধীরে জেগে উঠছিল। অনন্তনাগে গত 3 দিন ধরে কারফিউ চলছে। কোনো কোনো জায়গায় ঝামেলা দেখলেই শুটেড সাইট অর্ডার আছে। তাহলে আপনার গাড়িকে এভাবে গোটা কাশ্মীরে ঘুরতে দিচ্ছে কেন? শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প অভিক অর্জুন দত্তর ব্লু ফ্লাওয়ার 1 প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
মিনি, উফ, 8টা বেজে গেল, এবার ওঠ। এই মিনি, কি রে, ওঠ। কি হয়েছেটা কি? কি হয়েছে? তোমার মাতাশ্রী ফোন করেছিলেন একটু আগে, তোকে ঘুম থেকে তুলে কলেজ পাঠানোর হুকুম জারি হয়েছে। উঠে যা মনাই আমার, দিদি এক্ষুনি আবার ফোন করবে। উফ, ইস, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি এই বৃষ্টিতে কোথাও যাচ্ছি না, মেরে ফেললেও যাব না। প্লিজ প্লিজ কাকিমা, আজকের দিনটা ম্যানেজ দাও। তোমাকে ওবেলা ফুচকা এনে খাওয়াবো, প্রমিস। ওঠ না মিনি, তোকে একটা কথা বলার আছে। আর শুয়ে থাকা যায়? মিনি চোখ বড় বড় করে আবার উঠে বসল। কি কেস? দাদার পাগলামিটা আবার বেড়েছে রে। সে আর নতুন কি? না রে, সকালবেলা দেখছি মোবাইলে আজান শুনছে। বলল আরবি ভাষায় কি সব পড়াশোনা করবার জন্য নাকি ওটা শোনা দরকার। কোনো মানে হয়? এই রে, কনভার্ট হয়ে গেল নাকি? ভেবে দেখো একবার, ভট্টাচ বাড়ির বড় ছেলে দাড়ি বাগিয়ে লুঙ্গি পরে ঘোরাফেরা করছে। হ্যাঁ, সব মুসলমান কিন্তু এরকম দাড়ি রাখে না, আর লুঙ্গিও পরে না সবাই। মিনি, তুই বুঝছিস না। দেখ, আজান তো যে কেউ শুনতেই পারে, তবে সুস্থ স্বাভাবিক একটা মানুষ হঠাৎ করে ধর্ম নিয়ে পড়লে একটু কেমন কেমন যেন লাগে। আমি দেখেছি জানিস, যারা প্রথম দিকে নাস্তিক হয় তারাই চট করে কেমন ব্রেন ওয়াশড হয়ে যায়। কথাটা উঠলো বলে আমারও একটা ব্যাপার মনে পড়লো, বুঝলে? কাল জেঠুর ঘরে একটা আরবি ভাষার লিফলেট টাইপ দেখলাম। কি লেখা ছিল জানা নেই অবশ্য, বাবাকে বলবো নাকি? দূর, ও প্রতিভাবান মানুষদের মাঝে মাঝে এরকম পাগলামি আসে, আবার সেরেও যায়। ঘরে বসে বসে সারাক্ষণ শেয়ার বাজারে বেচাকেনা করে যাচ্ছে, দেখলে কে বলবে এই লোকটাই এককালে আইআইটিতে র্যাঙ্ক করেছিল। আচ্ছা কাকিমা, ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দিলে হয় না? তোর মাথাতে আসেও বাবু। আজব তো, আমি সিরিয়াসলি বললাম। আচ্ছা, আজ একটা কাজ করবে? না না, তোর কোনো কাজে আমি নেই। দিয়ে শেষে দেখা যাবে দোষ করলি তুই, আর দিদির কাছে ঝাড় খেলাম আমি। তুই যা, তুই উঠে কলেজ গিয়ে আমাকে ধন্য কর। এই তোমার স্বভাব জানো তো, না মরেই ভূত। দেখো, জেঠু তো 11টা নাগাদ প্রায় রোজই বেরোই। আজ বেরোলে চলো আমরা জেঠুর ঘরে হানা দিই। তোর কি মাথাটা গেছে? ওরে, জানতে পারলে বাড়িতে তুলকালাম হবে। কি আর হবে, আমরা কি চুরি করতে যাচ্ছি? আর কিছু হলে সব আমার দোষ, ঠিক আছে? তুমি শুধু আমার সঙ্গে যেও, অ্যাটলিস্ট পাগলামিটা কোন লেভেলে আছে খানিকটা আঁচ তো পাওয়া যাবে। কিন্তু কোনো কিন্তু না, জেঠু বেরোলে আমরা তদন্ত শুরু করছি, ব্যাস। শ্রীনগর এয়ারপোর্টের গেটের সামান্য আগে মির্জা গাড়ি থামিয়ে বলল, গাড়ির ডিকিতে ব্যাগটা রাখা আছে। পুরনো ব্যাগটা গাড়িতেই থাকুক, নতুন ব্যাগটা নিয়ে সিকিউরিটি চেকে নেমে যাবেন। এখানে সমস্ত কিছু ম্যানুয়ালি হয়। প্লেনে ওঠার আগেও নিজের ব্যাগ আইডেন্টিফাই করতে হবে। ভালো করে ব্যাগটা বুঝে নেবেন। আর একটা টিপ দিই, আপনার নামটা যে সায়ক বড়াল সেটা মনের মধ্যে বারবার বলতে থাকুন। শ্রীনগর এয়ারপোর্ট কিন্তু দেশের আর 5টা এয়ারপোর্টের মতো নয়। ধরে নিন আপাতত ভারত অধিকৃত পাকিস্তানে আছেন। ওদের বিন্দুমাত্র সন্দেহ হলেই খুঁটিয়ে খুঁটিয়ে চেক করবে সব কিছু। ঠিক আছে। মির্জা আবার গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্টের ভেতর গাড়ি এগিয়ে নিয়ে চলল। গেটের মুখে গাড়ি দাঁড় করানো হলো। বীরেনের টিকিট দেখে তবেই গাড়ি ছাড়ল নিরাপত্তারক্ষীরা। সিকিউরিটি কাউন্টারের সামনে গাড়ি দাঁড় করিয়ে মির্জা বলল, এখানেই নেমে যান। আর কোনোদিন আপনার সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না। ভালো থাকবেন, খোদা হাফেজ। বীরেন উত্তরে মির্জাকে কিছুই বলল না, চুপচাপ গাড়ির দরজাটা খুলে নেমে গেল। মির্জা কিছু একটা সন্দেহ করে গাড়ি থেকে নেমে ডিকিটা খুলে বীরেনকে ফিসফিস করে বলল, ভুলেও কোনো চালাকি করতে যাবেন না বাবু মশাই। এখানে যদি পুলিশকে আপনার আসল নামও বলেন, মনে রাখবেন তাহলে আপনারই জেল হবে। আশা করি এর বেশি আমাকে এক্সপ্লেন করে দিতে হবে না। বীরেন চোখ ভরা বিরক্তি নিয়ে মির্জার দিকে একবার তাকিয়ে ব্যাগটা নিয়ে সিকিউরিটি কাউন্টারের দিকে এগোল। মির্জা খানিকক্ষণ দাঁড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সিকিউরিটি চেকিং করে বোর্ডিং পাস নিয়ে দ্বিতীয়বার সিকিউরিটি চেকিংয়ের জন্য অন্য একটা কাউন্টারে যেতে বলা হলো বীরেনকে। শেষমেশ প্লেনে যখন উঠল তখন বিকেল 4:30 পেরিয়ে গেছে। প্লেনের প্রায় সবাই কাশ্মীরেরই লোক,
এই সময় খুব একটা কেউ কাশ্মীরে বেড়াতে আসে না, সেটা বোঝাই যাচ্ছে। বীরেন জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। তার মাথায় অনেক কিছু ঘুরছিল। ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কারো জানা থাকে না, তবু এক ফালি আশার আলো একটা আবছা ছবি মেলে ধরে। কিন্তু বীরেনের সেই ছবিটাও যেন আর নেই। চোখ বন্ধ করলে চারিদিকে শুধুই অন্ধকার দেখতে পাচ্ছে সে, যেন কোনো চাবি দেওয়া যন্ত্রের মতো এই অন্ধকারে আরো গভীরে এগিয়ে চলেছে। ভয় দেখিয়ে তাকে দিয়ে এরা যে ঠিক কি করিয়ে নিচ্ছে সে সম্পর্কে বীরেনের কোনো ধারণা নেই। মির্জার বলা কিছু কথা মনে পড়ল তার। এই ভূখণ্ডের লোকেদের নিয়ে দিনের পর দিন যেভাবে রাজনীতি চলছে, একটা 5 বছরের বাচ্চা মেয়েকেও সেনারা যেভাবে তল্লাশি করছে, প্রতিটি কাশ্মীরির বাড়িতে যেভাবে সেনারা অতর্কিতে রাত বিরেতে হানা দিচ্ছে, মেয়েদের লাজ লজ্জা বলে কিছু রাখছে না, তাতে এখন অধিকাংশ কাশ্মীরিরাই আর এই দেশে থাকতে চাইছে না। অপরদিকে যারা ভেবেছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভালো, তাদের সে ভুল ধারণাও দিনে দিনে ভাঙছে। পাক অধিকৃত কাশ্মীরটা হয়ে গেছে জঙ্গিদের সেফ হেভেন, আর পাকিস্তান সরকার তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। কাশ্মীরেও কম বয়সী যুবকদের হয় ধর্মের নামে উস্কানো হচ্ছে, আর তাতে কাজ হাসিল না হলে বেহিসেব টাকার লোভ দেখিয়ে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বন্দুক, গ্রেনেড। দুপাশে সেনার দাপটে সাধারণভাবে বেঁচে থাকতে চাওয়া মানুষগুলোর জীবন এই ভূস্বর্গে নরকে পরিণত হয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতে কখন প্লেন টেক অফ করেছে সেটাও খেয়াল করেনি বীরেন। মিনিট 15 চোখ বন্ধ করে বসে রইল বীরেন। ঘোষণা হচ্ছে প্লেন আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছবে। ও ঘড়ি দেখল, 6:10-15 মধ্যে দিল্লি পৌঁছে ফোন অন করার নির্দেশ আছে। বীরেনের চোয়াল শক্ত হয়ে এলো। সে ঠিক করল ফোন অন করবে না। দিল্লি পৌঁছে কোনো দিকে না তাকিয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে কলকাতার যা ট্রেন পাবে তাতেই উঠে পড়বে। বাড়ি পৌঁছে দেখা যাবে, যা হবার হবে। প্লেন খানিকক্ষণ পরেই দিল্লির মাটি ছুঁল। বীরেন গম্ভীর মুখে প্লেন থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে ব্যাগের জন্য ছুটল। কনভেয়ার বেল্টে মিনিট 10 মধ্যেই ব্যাগ এসে গেল। সে ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরোতেই যাচ্ছিল, এমন সময় দেখল টিভির সামনে বেশ কয়েকজন লোক উত্তেজিত স্বরে কথাবার্তা বলছে। কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে দেখল টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। শ্রীনগর এয়ারপোর্টের বাইরের আর্মি ক্যাম্পে গাড়ির মধ্যে থাকা বোমা বিস্ফোরণে 4 জন জওয়ানের মৃত্যু। টিভির দিকে হাঁ করে তাকিয়ে রইল বীরেন। ডিফেন্স ইন্টেলিজেন্স ব্যুরো অফিস, নিউ দিল্লি, সময় রাত 8টা। গম্ভীর হয়ে বসেছিল মাথুর। খান ঘরে ঢুকেই মাথুরকে বলল, ক্যাজুয়ালিটি আর বেড়েছে? মাথুর মাথা নাড়ল। হোয়াট ডু থিঙ্ক? কার কাজ? গাড়িটা মির্জার ছিল। গাড়িতে ছিল মির্জা? এই প্রশ্নটাই ভাবাচ্ছিল মাথুরকে। মির্জা একজন হাই ভ্যালু অ্যাসেট। সুইসাইড বম্বিংয়ের মতো কাজ সাধারণত তাদের দিয়ে করানো হয়ে থাকে যাদের হয় প্রয়োজন ফুরিয়ে গেছে বা যাদের গ্রুমই করা হয়েছে শুধুমাত্র এই উদ্দেশ্যে। খানের দিকে তাকিয়ে বলল, নট কনফার্মড ইয়েট। মিনিস্ট্রি থেকে কোনো খবর? কি বলছে ওরা? যা বলে প্রত্যেকবার, ব্লাডি পলিটিশিয়ানস। তুমি এত শান্ত থাকো কি করে বলো তো? বারবার বারবার এই এক ঘটনা, এভাবে তো চলতে পারে না। সে তো পারেই না খান, কিন্তু এর কোনো সলিউশন আছে কি? আছে তো। সব কাশ্মীরিদের একদিন একসঙ্গে গুলি করে উড়িয়ে দিক, সব প্রবলেম সলভড। দিল্লিতে বসে থেকে আজকাল আমারও এটাই মনে হয়। এর থেকে সিম্পলার সলিউশন বোধহয় সত্যি কিছু আর নেই। লোকগুলো বেঁচে থেকে কি করবে? কিছু তো করার নেই আর। এপারে আমরা মারছি, ওপারে পাকিস্তান। বাই দ্য ওয়ে, এখনো এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। আরে করবে করবে, এত তাড়া কিসের? শ্রীনগরে রেড অ্যালার্ট জারি হয়েছে, তবে লাল চকে অ্যাজ ইউজুয়াল মিছিল বেরিয়েছিল। ন্যাশনাল ফ্ল্যাগ পোড়ানো হয়েছে, আর্মি টিয়ার শেল ছুঁড়েছিল, তাতেই পালিয়েছে।
গুলি চালাবার মতো অবস্থা হয়েছিল, তবে থ্যাংক গড চালানো হয়নি। এলিমেন্টারি। ইসলামাবাদ শুনলাম আবার নোংরামি শুরু করেছে। কিরকম? নাথিং আনইউজুয়াল। আম কাশ্মীরিদের লাইফ হেল্প করছে ইন্ডিয়ান আর্মি, ওদের নাকি চরম সিম্প্যাথি হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, কি ম্যাটেরিয়াল ইউজ করেছে কিছু জানা গেল? নট ইয়েট। কি মনে হচ্ছে, পাঠানকোট? কনফার্ম নই, হতেও পারে। পাঠানকোটের মিসিং অফিসারদের লিস্ট তো তোমার মুখস্থ ছিল, তাই না? কজনকে ট্র্যাক করা গেছে? নান, জিরো। ব্যাংক অ্যাকাউন্ট? না। এই সময় মাথুরের কেবিনের দরজায় নক করল কেউ। কাম ইন। তুষার রঙ্গনাথন ঘরে ঢুকলেন। ছোটখাটো লোক, তবে অত্যন্ত ব্যক্তিত্বময়। মাথুর এবং খানের সিনিয়র। দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্যার। তুষার বললেন, ডিপার্টমেন্ট রেখে আর কি হবে, বন্ধ করে দাও। কোনো লিড ছিল না স্যার আজকে। তুষার চেয়ার টেনে বসলেন, বললেন, সমস্যাটা কি জানো? বাস্তবটা সিনেমা নয় যে একটা টাইগার ছেড়ে দেওয়া যাবে শ্রীনগরে। খান হাসল না, বলল, স্যার, আমাদের মনে হয় এটা মেনে নেওয়া উচিত যে কাশ্মীর আমাদের হাতের বাইরে চলে গেছে। কোনটা হাতের মধ্যে আছে খান? কাশ্মীর ছাড়া সব ওকে? তুমি ডেফিনেট হয়ে বলতে পারবে বাংলাদেশ কিংবা বার্মা থেকে যারা ইন্ডিয়াতে ট্রেসপাস করছে তার মধ্যে লস্কর বা আইসিসের কেউ নেই? কিংবা অরুণাচলে? বিএসএফ এখন অনেক বেশি অ্যালার্ট স্যার। অ্যান্ড ইয়েট আওয়ার বর্ডার্স আর নট সিকিউর। কাশ্মীর বারবার নজর কাড়ে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি না বাকি সব জায়গা সেফ। কাশ্মীর নিয়ে আমাদের অ্যাপ্রোচ বোধহয় ঠিক নেই স্যার। বোধহয় আমাকে বলে কি লাভ খান? মিনিস্টারের সামনে বলতে পারবে? না পারার কিছু নেই স্যার। It's been so long, but I still can't get over it. Mirza was one of our best. ঠিক 11টা নাগাদ জ্যোতির্ময় বেরোলেন। প্রতিমা রান্না করছিল। মিনি রান্নাঘরে ঢুকে ফিসফিস করে বলল, এই কাকিমা, জেঠু গন, চলো। এই দূর জ্বালাস না তো, আজ বিষ্ণুর মা আসেনি। কত কাজ জানিস? তুমি যাবে না তো? না। ওকে, আমায় চাবিটা দাও, আমি একাই যাব। জ্যোতির্ময় নিজের ঘরের চাবি রোজ প্রতিমাকে দিয়ে যান। তিনি বাইরে গেলে প্রতিমা বিশুর মাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেয়। খানিকটা ইতস্তত করে প্রতিমা চাবিটা মিনিকে দিয়ে বললেন, আমি কিন্তু জানি না মিনি, যেখানকার জিনিস সেখানেই থাকা চাই। চাবিটা ম্যানেজ করেই মিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিনি জেঠুর ঘরের দিকে গেল। ঘরের দরজাটা খুলতে তার একটু বুক দুরুদুর করছিল বটে, কিন্তু কৌতূহল হচ্ছিল তার চেয়ে ঢের বেশি। দরজা খুলে ঘরের আলো জ্বালল মিনি। বেশ বড় ঘর। দরজার পাশে একটা টেবিল লাগোয়া বইয়ের বড় আলমারি। ডান দিকের কোণে একটা সিঙ্গেল বেড, খাটের সামনেই টিভি। জেঠুর ঘর বরাবরই ভীষণ পরিপাটি। জেঠুর ঘরে চিরকালই একটা মিষ্টি চন্দনের গন্ধ থাকে। আজও মিনির নাকে সেটা ধরা দিল। ওর মনে পড়ে ছোটবেলায় সুযোগ পেলেই জেঠুর ঘরে চলে আসতো সে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জেঠু কেমন ডিস্ট্যান্ট হয়ে গেল। মিনি আলমারির দিকে এগোলো। বেশ খানিকক্ষণ আলমারির বইগুলো দেখল। শেয়ার বাজারের বেশ কিছু বই রয়েছে। এছাড়া বিশ্ব সাহিত্য, রবীন্দ্রনাথ, সুনীল, শীর্ষেন্দুদের সঙ্গে নতুন সংযোজন বেশ কয়েকটা ধর্মের বই। মিনি দেখল গীতা, বাইবেল, কোরআন সবই আছে। তেমন সন্দেহজনক কিছু পাওয়া গেল না। ধুর, এবার কোন দিকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় ভাবতে ভাবতে সে বাকি ঘরটা জরিপ করতে লাগল। মিনির চোখ এসে থামল ওষুধের বাক্সটার উপর, টেবিলের উপরেই রাখা। মিনি ভালো করে খুঁজল, কিন্তু সেই লিফলেটটা পেল না। তবে কি লুকিয়ে ফেলল জেঠু? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস যে লুকিয়ে ফেলতে হবে? কি মনে হতে খাটের তোষকটা তুলতেই মুখে হাসি ফুটল মিনির। এক গাদা বিল পলিথিনের সঙ্গে লিফলেটটাও রয়েছে। মিনি ভেবে দেখল লিফলেটটা নিয়ে যাওয়া চলবে না, জেঠু ঠিক বুঝে যাবে। তড়িঘড়ি নিচে নেমে এলো। জোর পায়ে নিজের ঘরে ঢুকল। মোবাইলটা নিয়ে আবার ছুটল দোতলায়। লিফলেটের ফটো তুলে তোষকটা একদম আগের মতো সাজিয়ে রেখে দরজায় তালা দিয়ে তবে নিচে নামল। হাঁপাতে হাঁপাতে রান্নাঘরে ঢুকে টুল পেতে বসলো মিনি। কি রে, কি হলো? অমন হাঁপাচ্ছিস কেন? এনে খা।
প্রতিমা জলের বোতলটা এগিয়ে দিতেই মিনি এক ঢুকে অনেকটা জল খেয়ে মোবাইলটা বের করে গ্যালারি খুলে প্রতিমাকে ছবিটা দেখালো। এই দেখো, তোমাকে বলেছিলাম না জেঠুর ঘরে একটা লিফলেট দেখেছিলাম কাল, এখন গিয়ে দেখি নেই। অনেক খুঁজে শেষে তোষকের তলায় পেলাম, জেঠু লুকিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু এখন মুশকিল হচ্ছে এই লেখাটার মানে কি করে উদ্ধার করা যায়। আইডিয়া, আমাদের ক্লাসের মেহজাবিন আরবি জানে, ওকে জিজ্ঞেস করি কি লেখা আছে। হ্যাঁ, অন্য কোনো বিষয় হলে প্রতিমা বারণই করত, কিন্তু তারও ব্যাপারটা ভালো ঠেকছে না। বললেন, সে কন্যা হয়, কিন্তু ও আবার বলে বেড়াবে না তো? না না, সে নিয়ে চাপ নেই, দাঁড়াও পাঠাই মালটাকে। মিনি মেহজাবিনকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠালো। মিনিট 5 পর মেহজাবিনের কল আসতেই হুড়মুড় করে ফোনটা ধরল মিনি। হ্যাঁ রে, দেখলি যেটা পাঠালাম? এসব তুই কোত্থেকে পেলি? মিনি একটু থমকে গেল, বুঝলো লিফলেটটায় কিছু গোলমেলে ব্যাপার আছে। আরে এই তো আজ খবরের কাগজের সঙ্গে এসেছে, আরবি থোড়াই বুঝি, তাই ভাবলাম তোকে পাঠাই। কেন রে, কি লেখা আছে? ফার্স্টলি ইটস নট আরবি, ইটস উর্দু। হ্যাঁ হ্যাঁ, ওই হলো না, ওই হলো না। যাই হোক ছাড়, এ তো ডেঞ্জারাস জিনিস। কাশ্মীর কি আজাদি, ভারত কি বরবাদি, এসব লেখা। এসব জিনিস আজকাল কাগজের সঙ্গে দিচ্ছে। মিনি যতটা সম্ভব উত্তেজনা চেপে রেখে বলল, আজকাল সবই নর্মাল। তবে শোন, তুই এটা ডিলিট করে দে, আমিও লিফলেটটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। কাউকে কিচ্ছু বলার দরকার নেই, পরে সব বলবো। হ্যাঁ, এখন রাখছি, বাই। মেহজাবিন কিছু বলার আগেই ফোনটা কেটে দিল মিনি। প্রতিমা জিজ্ঞেস করলেন, কি রে, কি বলল? তেমন কিছু না, কি সব অ্যাড বলছে। বাদ দাও, কি খাওয়াচ্ছ বলো? দিল্লি এয়ারপোর্টেই বসেছিল বীরেন। আর মাথা কাজ করছিল না তার। ভাবতেই পারছিল না যে জায়গা ছেড়ে খানিকক্ষণ আগেই সে এসেছে সেখানে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। টিভিতে যে গাড়িটা দেখাচ্ছিল তার মনে হচ্ছিল ওই একই গাড়িতে তাকে এয়ারপোর্টে নামিয়েছিল মির্জা। যদি তদন্ত হয়, সিসিটিভি ফুটেজে তারও ছবি থাকবে। এয়ারপোর্টের ভেতরেও বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে তার কপালে। ঘণ্টাখানেক চুপচাপ বসে থেকে ফোনটা অন করল বীরেন। বেশ কয়েকটা মেসেজ এসেছে মোবাইলে, সবকটাই জ্যোতির্ময়ের। সে বেশি না ভেবে জ্যোতির্ময়কে ফোন করল। একটা রিং হতেই ফোন তুললেন জ্যোতির্ময়। এতক্ষণ করছিলেটা কি? ফ্লাইট তো ঘন্টা খানেকেরও আগে পৌঁছে গেছে। চার্জ ছিল না ফোনে, চার্জে দিয়ে বসেছিলাম, একটু চোখ লেগে গেছিল। আমি কি এবার কলকাতা ফিরবো? কেন? আমি বলেছি তোমায় ফিরতে। বীরেনের মাথাটা গরম হলো, তবে সেটা প্রকাশ করাটা ভুল হবে মনে হলো তার। বলল, কোথায় যেতে হবে তবে? কাছাকাছি টিভি আছে, কাশ্মীরে কি হয়েছে দেখেছো? বীরেন ভেবে দেখল সে যদি সত্যি ঘুমিয়ে গিয়ে থাকতো তবে কাশ্মীরের ঘটনাটা জানতে পারত না। না তো, কি হয়েছে কাশ্মীরে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর এরপর যা হবে সেটাও ভালোর জন্যই হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাও, বাইরে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, DL 1424। হোটেল সেন্টিনেলে 305 নম্বর রুম বুক করা আছে সায়ক বড়ালের নামে। রাতটা ওখানেই কাটাবে। এক নাগাড়ে জ্যোতির্ময়ের আদেশ শুনতে শুনতে এবার বিরক্ত লাগছিল বীরেনের। আচ্ছা, রাখছি। লেট মি কমপ্লিট। বলুন। কলকাতার যে প্রিপেড সিমটা আছে ওটা মোবাইলে ভরে নাও। এই সিমটা নষ্ট করে কোথাও ডাস্টবিনে ফেলে দাও। আর যদি আমি আপনার কথা না শুনে বাড়ি চলে যাই এখন? জ্যোতির্ময় হাসলেন। সেই হাসি এতই শীতল, বীরেনের গলা শুকিয়ে এলো। বাজিয়ে দেখছো আমাকে? বেশ, হ্যাঁ, তুমি চাইলেই চলে যেতে পারো, নো ওয়ান উইল স্টপ ইউ। তবে তোমার বোন এখন শান্ত স্যারের কোচিং এ গেছে, তাই না? ও বাড়ি ফিরবে কিনা আই ডোন্ট নো। বীরেনের হঠাৎ করে খুব ঠান্ডা লাগতে লাগলো। না না না, আমার বোনকে কিছু করবেন না প্লিজ। যাচ্ছি যাচ্ছি, আমি হোটেলে যাচ্ছি। বেটার। ফোনটা কেটে গেলে মুখ ঢেকে খানিকক্ষণ বসে থাকলো বীরেন ওখানেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই একটা ট্যাক্সি পেল বীরেন। ট্যাক্সিওয়ালাকে হোটেলের নাম বলতেই সে রাজি হয়ে গেল।
ব্যাগটা সিটের পাশে রেখে বীরেন চোখ বুজে রইল কিছুক্ষণ। বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছিল তার। ফোন করলো বাড়িতে। কিরে, তোর ব্যাপারটা কি? কিছু না বাবা, একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম না, হঠাৎ করে ডাক চলে এলো দিল্লি থেকে। চলে এলাম। দিল্লি চলে গেলি? কিসে গেলি? তাছাড়া টাকা পেলি কোথায়? ধার নিলাম একজনের কাছে। কাল সকালে ইন্টারভিউ, তাই প্লেনেই আসতে হলো। আমাকে একটা ফোন করার সময় হলো না তোর? তোর মা যে হার্টের পেশেন্ট, সে খেয়াল আছে? খাওয়া দাওয়া ছেড়ে বসে আছে। আমরা কি চিন্তা করি না নাকি? যখনই ফোন করি খালি বলে সুইচ অফ। সরি বাবা, ফোনের চার্জার নিয়ে আসেনি তো, তাই। থাম তো, অন্য কারো একটা ফোন জোগাড় করে ফোন করা যায় না? এসব আমাকে শেখাতে আসিস না। যাকে তোর মাকে এখন দিচ্ছি না, একটু ঘুমিয়েছে, আমি বলে দেবো। আর শোন, ঠান্ডা মাথায় ইন্টারভিউটা দিস, আর বেরিয়ে ফোন করবি, তখন না হয় মার সঙ্গে কথা বলে নিস। ফোনটা রাখার পর বীরেনের খুব কান্না পাচ্ছিল। ইচ্ছে করছিল রাস্তায় কোথাও একটা নেমে হারিয়ে যেতে দিল্লি শহরের ভিড়ে। অনেকক্ষণ উদাসভাবে চেয়ে থাকলো বাইরের দিকে। ফোনটা বেজে উঠল। অরিত্রী। আগেও কল করেছিল, তখন বাবার সঙ্গে কথা বলছিল বীরেন। রিসিভ করলো এবার। হ্যাঁ বল। এই তুই কোথায় রে? আছি এক জায়গায়। কেন, কি হয়েছে? তোকে কাল পিং করলাম, তুই তো রিপ্লাই করলি না। জাগে, যা তা কাণ্ড ঘটেছে। বেশ, আমি পরে শুনবো, এখন রাখছি। কেন? কি এমন রাজকার্য করছিস যে 5 মিনিট সময় নেই? আছিস কোথায় বল না। জাহান নামে আছি, তোর কি তাতে? তুই নিজের বাইরে কিছু দেখতে পাস? ইউ আর নট দ্য ব্লাডি সেন্টার অফ দ্য ইউনিভার্স অরিত্রী। কি যাতাকাণ্ড হয়েছে? বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়েছে, তাই তো? কংগ্রেচুলেশনস, বিদায় হ। ফোনটা কেটে দিল বীরেন। অরিত্রী আবার ফোন করছিল, বীরেন ধরল না। ট্যাক্সি ড্রাইভার হঠাৎ স্পষ্ট বাংলায় বলে উঠল, ভাইজান কি কলকাতার নাকি? ক্লান্তি, মানসিক চাপ, ভয় সবকিছু মিলিয়ে বীরেন ভুলেই গিয়েছিল সে এখন ট্যাক্সিতে বসে আছে। একজন সম্পূর্ণ অচেনা মানুষের সামনে এইমাত্র যেভাবে সে ফোনে মেজাজ হারালো, অন্য কাউকে একই কাজ করতে দেখলে কি কুৎসিত দেখাতো। তার উপর লোকটা বাঙালি। জ্যোতির্ময়ের হুমকি শুনেও বীরেন মাথা ঠান্ডা রেখেছে। তবে এবার ওর জিভ জড়িয়ে গেল। হ্যাঁ, কলকাতা। আপনিও? না না ভাই, আমি কলকাতার না, আপনাকে কাছেই থাকি। তবে পাসপোর্ট লাগে। আমাকে বাসা নোয়াখালী। নোয়াখালী? সে তো বাংলাদেশে। ভেবেছেন নোয়াখালীর লোক দিল্লিতে কি করতেছে? সে ভাইজান অনেক কথা, আর কিছু করি না করি হিন্দিটা আশ্বাসে শিক্ষালসি, কাম হয় প্রচুর। তবে বাঙালির দেখা পাইলে না খুশি হই, কেমন একটা টান আছে ভাইজান। কন তা আসে। তোমার নাম কি? সুমন, হিন্দু আছি। ওপারে কি কোনো অত্যাচার? না না, সেসব না ভাই। ওপারে আসলে আমাকে কিছু ছিল না। মার বাবা ভিটা আগলাইয়া ছিল। মামা, মাসি, কাকা, কাকিরা সবাই বারাসাত, মধ্যুরগ্রামে বাড়ি করছে। আমরাই আসি নাই। মা চলে যাবার পর একদিন বাবা কইল, চ আর এ দেশে মন টিকে না, ব্যাস চলে আইলুম। কিভাবে এলে? আপনারে মিথ্যা কইব না ভাইজান, বনগা বর্ডারে লোক আছে, সে সাহেনসা লোক। বিডি আর বিএসএফ ইদাক থেকে উদাক গেলেই পার কইরা দেয়। আইসা কটা দিন বারাসাত ছিলাম, তারপর এক এজেন্সি ধইরা দিল্লি চলে আইলাম। হ্যাঁ, তা ভালোই করেছো। সুমন বকবক করতে থাকলো। বীরেন অন্যমনস্ক হয়ে চুপচাপ বাইরের দিল্লি দেখছিল। শেষে একটা ঘিঞ্জি গলির সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে দিয়ে সুমন বলল, এইখান দিয়ে রিক্সা লইয়া চলে যান ভাই, গলির ভিতরে হোটেল খান। আপনার আমার দরকার হইলে ফোন নাম্বার রেখে দেন, ফোন দিবেন, লেন। মোবাইলের নাম্বারটা সেভ করে নিল বীরেন। ট্যাক্সির ভাড়া মিটিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে এগোলো। মিনি নিজের ঘরে চুপচাপ বসেছিল। ওর এখন কি করণীয় কিছুতেই ঠিক করতে পারছিল না। কাকিমাকে তখন সে মিথ্যেটা না বলে ফেললে অন্তত আলোচনা করার জন্য একটা মানুষ পাওয়া যেত। যাকে তাকে তো সব বলাও যাবে না। ভীষণ বিভ্রান্ত হয়ে পড়েছিল সে। এমন সময় মায়ের ফোন। ধরবে না করেও ফোনটা ধরল মিনি। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে মার রাগী গলা ভেসে এলো, এই তুই কি শুরু করেছিস বলতো? কলেজে না গিয়ে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছিস? অন্যান্য দিন হলে কিছু না কিছু একটা বুঝিয়ে দিত মাকে। আজ পারল না।
ইচ্ছা করছিল না মা। খুব ভালো, এই কারণে আমি তোকে রেখে কোথাও যাই না। মায়ের বকুনির মধ্যেও মিনি স্নেহ ঠিকই দেখতে পায়। বাড়ির সবাই ওর মা অর্থাৎ অনিন্দিতাকে ভয় পায়। মিনিও যে পায় না তা নয়, তবে মিনি নারকেলের ফাটল বেয়ে ঠিক নরম শ্বাস বের করে আনতে পারে। তাই মা বকাবকি শুরু করলে মিনি ঠিক ঠোঁট ফুলিয়ে চোখ পিটপিট করে আদরও আদায় করে নেয়। মা শোনো না, তুমি কবে আসবে? আজ আসতে পারবে গো? মেয়ের থেকে এহেন উত্তর আশা করেননি অনিন্দিতা। কেন রে, কিছু হয়েছে? ভালো লাগছে না। ছেলেটা কে? কতবার বলবো মা তোমাকে, ছেলে নেই কোনো, কিছু হলেই তোমার এই এক কথা। তবে আছে ব্যাপার, ফোনে বোঝাতে পারবো না, তুমি এলে বলবো। তুমি এসো না। অনিন্দিতা চিন্তায় পড়লেন। মা বাড়িতে নেই মানে তো মিনি ফেস্টিভ্যাল চলার কথা, সেই মেয়ে তাকে বাড়ি ফেরার কথা বলছে। তার মানে বিষয় নিঃসন্দেহে গম্ভীর কিছুই। বেশ, তবে আজকে তো আর হবে না, কাল সকাল সকাল পৌঁছে যাব। অসুবিধা নেই তো? দেখ, নইলে গাড়ি দেখতে বলছি। না না, তুমি ধীরে সুস্থে কাল এসো। রাখছি মা এখন। আচ্ছা, তবে একটু তো বল কি ব্যাপার, নইলে টেনশনে যে ঘুমোতে পারবো না। এখানেও কম টেনশন যাচ্ছে না। তোর মামির শরীর খুব একটা ভালো না, ও বাড়িতে একটা টিউমার ধরা পড়েছে। মনে হয় ও বাড়িটাই কেটে বাদ দিতে হবে। তুই আর এর মধ্যে টেনশন বাড়াস না তো, বল না কি হয়েছে। মিনি উঠে দরজা বন্ধ করে খাটে বসল। আচ্ছা শোনো, জেঠুর আচরণ না একটু যেন কেমন কেমন লাগছে। কেন, কি হয়েছে? তোদের কিছু বলেছে? জানিসই তো তোর জেঠু একটু। না গো, সেরকম কিছু নয়। তুমি তো নিজেই দেখেছো আজকাল জেঠুর কাছে কেমন টাইপের সব লোকজন আসছে। কাল জানো কি একটা ছেলে এসে জিজ্ঞেস করছে এটা কি সায়কের বাড়ি। আমি আর কাকিমা তো কিছুই বুঝলাম না। জেঠুকে বললে ওকে ওপরে ডেকে পাঠালো, আবার ছেলেটাকে খাওয়াতে বলল। ছেলেটা কেমন যেন ভয়ে ভয়ে খেলো, তারপর কোথায় যেন চলে গেল। পাড়ার যত সব আলতু ফালতু ছেলেরা আমাদের বাড়িতে আসছে আজকাল, সেসব না হয় ছেড়েও দিলাম, কিন্তু কিন্তু কি? জেঠু একটা লিফলেট লুকিয়ে রেখেছিল তোষকের তলায়, তাতে যত দেশবিরোধী কথা লেখা। আমার সবকিছু খুব গোলমেলে লাগছে মা। ধুস, সিনেমা সিরিজ দেখে দেখে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। দাদা তো বরাবরই খামখেয়ালি মানুষ, ও কারণে এত ভাবছিস। এসব ছেড়ে যখন ছুটি নিয়েছিস তখন পড়ে পড়ে না ঘুমিয়ে একটু বইটা নিয়ে বসতো। শোন, আমি এখন রাখি, কাল আসছি। আচ্ছা। ফোনটা কেটে যেতেই মিনির ঘরের দরজায় কেউ নক করল। মিনি দরজা খুলে দেখল হাসি মুখে জ্যোতির্ময় দাঁড়িয়ে আছেন। নিজের অজান্তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার ঘরে তুই গেছিলি? জায়গাটা ঘিঞ্জি হলেও হোটেলটা ভালো। বীরেন ঘরে ঢুকে জামা কাপড় না ছেড়েই খাটে শুয়ে পড়ল। বেশ খানিকক্ষণ শুয়ে থাকার পর টিভিটা চালালো। প্রত্যেকটা নিউজ চ্যানেলে কাশ্মীরের ঘটনাটাই দেখাচ্ছে। সুইসাইড বম্বিং সন্দেহ করা হচ্ছে। এতই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে যে গাড়ির ভেতরে যে ছিল তার শনাক্তকরণই করা যায়নি। 4 জন জওয়ানের মৃত্যু হয়েছে। খবরে অবশ্য বলছে শহীদ হয়েছে। আত্মরক্ষার সুযোগটুকু না দিয়ে যাদের নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে খুন করা হলো তাদের শহীদ ভাবতে বীরেনের দ্বিধা হলো। তার মনে হলো ওদের বলি হতে হয়েছে। রাজনীতির বাজারে ধর্মান্ধতার হাতে সস্তায় বলি হতে হয়েছে 4 জন কর্তব্যরত নিরীহ ভারতীয়কে। কোনো পদবি এই রিক্ততার ক্ষতিপূরণ করতে পারে না। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বিপ্লব দে। তার মা আর স্ত্রীর বুক ফাটা কান্না দেখাচ্ছে, আর রিপোর্টার নির্লজ্জভাবে তাদের মুখের সামনে মাইক ধরে অবান্তর প্রশ্ন করে যাচ্ছে। বীরেনের হঠাৎই গা গুলিয়ে উঠল। টিভি বন্ধ করে ছুটে বাথরুমে ঢুকে বমি করে ফেলল খানিকটা। কলটা চালিয়ে রেখে জলের নিচে মাথা দিয়ে বসে থাকল। তারপর টাওয়েল জড়িয়ে ঘরে এসে কয়েক মিনিট স্থির হয়ে বসল।
একটু পরে বেজে উঠল কলিং বেল। বীরেন ব্যাগটা হাতড়ে একটা টি শার্ট আর হাফ প্যান্ট তাড়াতাড়ি পরে নিয়ে দরজা খুলল। একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে। বীরেন জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালো। ছেলেটা বাংলাতেই বলল, আমি রাকেশ। খামটা? বীরেন ব্যাগ থেকে খামটা বের করে তাকে দিল। আপনার কি শরীর খারাপ? আই ক্যান অ্যারেঞ্জ ফর আ ডক্টর। হ্যাঁ, জাস্ট দ্যাট। স্বাভাবিক। আর হ্যাঁ, মির্জা বেঁচে আছেন, চিন্তা করবেন না। বীরেন চমকে ছেলেটার দিকে তাকালো। রাকেশ রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বসুন, ঘাবড়ানোর কিছু নেই, আমিও বাঙালি। বীরেন বুঝল ছেলেটাকে জ্যোতির্ময়ই পাঠিয়েছেন। কিছু খেতে ইচ্ছে করলে হোটেলে রুম সার্ভিসে ফোন করে নেবেন, টাকা দিতে হবে না। বীরেন ভালো করে দেখল রাকেশকে। এরা জঙ্গি দেখে তো সেরকম একেবারেই মনে হয় না, না একে না মির্জাকে। আর জ্যোতির্ময়, কে বিশ্বাস করবে যে তিনি এরকম টার্গেটেড টেররিস্ট অ্যাটাকের মাস্টার মাইন্ড? আর এরা ধীরে ধীরে তাকেও এসব কিছুর মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে। সে রাকেশকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন মির্জা বেঁচে আছেন? রাকেশ সেই কথার উত্তর না দিয়ে মোবাইলে মেসেজ টাইপ করতে শুরু করলো। ভোর 4:55 ইন্ডিগোর ফ্লাইট আপনার, বলে পকেট থেকে একটা প্রিন্ট আউট বের করে তার হাতে দিয়ে বলল, এনি ই টিকিট। আই কার্ড দিয়ে রাত 2টোর সময় এয়ারপোর্টে ঢুকে যাবেন। 1টা নাগাদ হোটেলের নিচে রিক্সা দাঁড়িয়ে থাকবে, সে বড় রাস্তায় নিয়ে যাবে। সেখানে ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে। নাম্বারটা মনে আছে তো? নাম্বারটা তো আপনার কাছে তো আমাদের ড্রাইভারের পার্সোনাল নাম্বারটাই আছে। সুমন, ওই আপনাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে নেবেন। এবার কলকাতা যাব তো? না, মুম্বাই। যে ব্যাগ আছে সেটা নিয়ে যাবে, আর ব্যাগ চেঞ্জ করতে হবে না। তবে মনে করে সুমনের কাছ থেকে একটা রেইনকোট নিয়ে নেবেন, ব্যাগে রেখে দেবেন, কাজে দেবে। মুম্বাইতে এখন মারাত্মক বৃষ্টি হচ্ছে। ইয়ার কি হচ্ছে নাকি? এভাবে আমাকে বাধ্য করতে পারেন না আপনারা। আমি যাব না মুম্বাই। কেন অকারণে রেগে যাচ্ছেন বলুন তো? কিছু করতে পারবেন রেগে গিয়ে? ফ্রিতে ঘুরছেন, ঘুরুন না, এত চাপ নিচ্ছেন কেন? গিনিপিক পেয়েছেন না আমাকে? দাবিটা কি আপনাদের? আপনার সঙ্গে আমি আর কোনো কথা বলবো না। আমাকে আমাকে মির্জার সঙ্গে কথা বলেন। আমি জানতে চাই উনি সত্যি বেঁচে আছেন কিনা। বলবেন তো, মুম্বাইতে পৌঁছে বলে নেবেন। স্ট্রেস নিচ্ছেন কেন? শান্ত হন, শান্ত হন। বীরেন রাগের চোটে উঠে দাঁড়িয়ে রাকেশের মুখের সামনে এসে গিয়েছিল। বীরেন বুঝল এই মুহূর্তে সে ওদের হাতের পুতুল, তাই উত্তেজিত হয়ে সত্যি কোনো লাভ নেই। তবে যে প্রশ্নটা শুরু থেকেই ঠোঁটের ডগায় বয়ে বেড়াচ্ছে, সেটা বীরেন এবার করেই ফেলল। আপনারা কি টেররিস্ট? রাকেশ বীরেনের এই প্রশ্নেরও কোনো উত্তর দিল না। পকেট থেকে একটা ছোট্ট ব্যাগ বের করে সামনের টেবিলে রেখে বলল, ভুলেই গেছিলাম, একটা ছোট্ট কাজ আছে। হোটেল থেকে বেরোনোর সময় পাশের রুমের দরজায় এই ব্যাগটা নামিয়ে দিয়ে চলে যাবেন। বীরেনের রাকেশকে মেরে ফেলতে ইচ্ছে করছিল, শুধু বারবার মায়ের মুখটা মনে পড়ছিল, তাই সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিল। উঠে বেরিয়ে যাওয়ার আগে রাকেশ বলল, এই হোটেলের হেড শেফ কলকাতার দারুণ বিরিয়ানি বানায়, মিস করবেন না। আপনাদের লজ্জা করে না? বাড়িতে বাবা মা ভাই বোন কেউ তো থাকবে। আপনার মনে হয় না কাউকে ব্ল্যাকমেল করে এভাবে কাজ করানো অন্যায়? কাজ? আপনাকে তো এখনো অবধি কোনো কাজ দেওয়াই হয়নি। এইমাত্র যে ব্যাগটা নামাতে বললেন, তুস, এটা আবার কোনো কাজ হলো নাকি? যাকে, আমার আর টাইম নেই। ভুলবেন না 4:55 ইন্ডিগো। মোবাইলে অ্যালার্ম দিয়ে নিন, আর পারলে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিন। গুড বাই। বীরেন কয়েক সেকেন্ড রাকেশের দিকে তাকিয়ে হাল ছেড়ে দিয়ে বলল, গো টু হেল। রাকেশ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। খুব টেনশন হলে মিনির মাইগ্রেনের ব্যথাটা আবার বেড়ে যায়। দরজা খুলে তখন হঠাৎ জেঠুকে সামনে দেখে ঠিক সেটাই হয়েছিল। তবে ব্যথাটাই তাকে বাঁচিয়েও দিল। জেঠুর প্রশ্নের উত্তরে ফ্যাকাশে হেসে কোনো মতে মিনি বলল, হ্যাঁ, স্যারিডন খুঁজতে গিয়েছিলাম। এরপর জ্যোতির্ময় তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বললেন, বুঝলাম। তবে এভাবে মুড়ি মুড়কির মতো স্যারিডন খাওয়া কিন্তু মোটেই ভালো নয় মিনি। তোর মা ফিরুক, আমি বলে দিচ্ছি ডাক্তার রায়কে একবার দেখিয়ে নে।
মিনির দম বন্ধ হয়ে আসছিল, কিছুতেই জেঠুর সামনে স্বাভাবিক হতে পারছিল না। আচ্ছা, সে দেখা যাবে। আমি এখন একটু ঘুমোই জেঠু। হ্যাঁ। জ্যোতির্ময় যেতে যেতে বললেন, ঠিক আছে, রেস্ট কর। তবে আমি কিন্তু এবার স্যারিডনের স্ট্রিপটা লুকিয়ে রাখবো। দরজা বন্ধ করে তখন থেকে মিনি একভাবে বসে আছে। ওর ভয় করছে, বড় অসহায় লাগছে নিজেকে। তার উপরই মাথা ব্যথা। এত ইমোশনস একসঙ্গে প্রসেস করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। মাকে খুব মিস করতে শুরু করলো মিনি। ভাবল একবার ফোন করলে হয়। ফোনটা হাতে নিতেই দেখল মেহজাবিনের মিসড কল। কখন ফোন এসেছে সে বুঝতেই পারেনি। কল ব্যাক করলো। ফোন ধরিস না কেন তুই? আরে সাইলেন্ট ছিল মনে হয়। আচ্ছা শোন না, যে লিফলেটটা পাঠিয়েছিলি ওখানে কিছু একটা স্বাধীনতা সংগ্রামের কথা লেখা আছে। ছোট ছোট করে লেখা তো, তখন ঠিক বুঝতে পারিনি, চোখে পড়লো তাই ভাবলাম তোকে একবার বলে দিই। স্বাধীনতা সংগ্রাম? তুই শিওর? আর কিছু বুঝতে পারলি? ছোট থেকে পড়ছি রে। আর এছাড়া ওই তো ভারত কি বরবাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, জিহাদ, এইসবই লেখা। বাদ দে, প্রচন্ড মাথা ব্যথা করছে, পরে কথা হবে। ফোনটা রেখে মিনি মোবাইলের গ্যালারি খুলে লিফলেটটা বের করলো। জেঠুর কাছে এই লিফলেটটা কি করছে? ধড়মড় করে উঠে বসল বীরেন। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। একটা রেল স্টেশন, সেখানে চারিদিকে মানুষের ভিড়, আর সে নিজে সেখানে গিয়েছে সুইসাইড বম্বার হয়ে। তাহলে এটাই কি তার চরম পরিণতি হতে চলেছে? রুমে এসি চলছে, তা সত্ত্বেও দেখল সে ঘেমে ভিজে গিয়েছে একেবারে। বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে ধীরে ধীরে শান্ত হলো বীরেন। আলো জেলেই ঘুমিয়ে গিয়েছিল। মোবাইলে দেখল 12:10 বাজে। 10টার দিকে ঘুমিয়েছিল বীরেন। ঠিকঠাক ঘুম হয়তো এই জন্মে আর হবে না তার। একটু ধাতস্থ হয়ে নিয়ে মুখ ধুয়ে গিজার চালিয়ে গরম জলে স্নান করে সে তৈরি হলো। বাথরুমের আয়নায় দেখল এরই মধ্যে চোখের তলায় কালি জমেছে। 12:30 নাগাদ হোটেলের রুম লক করল। ছোট ব্যাগটা ইনস্ট্রাকশন মতো পাশের রুমের দরজায় রাখল। রিসেপশনের ভদ্রলোক তখন টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। তাকে ঘুম থেকে তুলে চাবিটা দিয়ে হোটেলের বাইরে এসে দাঁড়াতেই মোবাইলটা বেজে উঠল। হ্যালো। আপনি তো মশাই দেখছি বাঙালির নামে কলঙ্ক। আধ ঘন্টা আগে রেডি হয়ে নিচে নেমে গেছেন যে। আচ্ছা, ব্যাগটা রেখেছি। গুড। হোটেলের সামনেই দেখুন দুটো রিক্সা দাঁড়িয়ে আছে। ওদের একজনের নাম সেলিম, দুজনেই নাক ডাকছে। যার দাঁড়িয়ে আছে সে সেলিম। ওর ঘুম ভাঙান। বলা আছে সুমনের কাছে পৌঁছে দেবে আপনাকে। সুমন ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। ও বাই দ্য ওয়ে, সেলিম মালটা নেশা করে ঘুমোয়। ডাকাডাকি করে সময় নষ্ট করবেন না। স্ট্রেট গিয়ে ওর পেটে একটা খোঁচা দিন উঠে যাবে। হ্যাপি জার্নি মিস্টার ওয়াল। ফোনটা কেটে গেল। বীরেন দেখল হোটেলের সামনেই দুটো রিক্সা দাঁড়িয়ে আছে। সেলিমকে দেখেই বুঝতে পারল দিনের ঘিঞ্জি চাঁদনি চক রাত 1:45তেও ঘুমোয়নি। অনেক দোকানই খোলা। কাবাবের দোকানগুলোতে এখনও ভিড়। ছোটবেলায় বীরেন শুনেছিল পুরনো দিল্লির একটা অদ্ভুত আমেজ আছে। সেই আমেজের খানিকটা স্বাদ পেলেও উপভোগ করার মতো জায়গায় সে ছিল না। খানিকক্ষণ পরেই বড় রাস্তায় রিক্সা এসে দাঁড়ালো। বীরেন রিক্সা থেকে নামতেই সেলিম যেমন চুপচাপ এলো তেমনি রিক্সা ঘুরিয়ে চলে গেল। সুমন তাকে দেখেই হাঁক দিল, আসেন ভাইজান, জলদি। বীরেন রাস্তা পেরিয়ে ট্যাক্সিতে উঠল। দেখল সিটের ওপর যত্ন করে একটা রেইনকোট রাখা। বীরেন জিজ্ঞেস করল, এটা ব্যাগে ভইরালেন? বোম্বাইতে হেভি বৃষ্টি হইতে আছে। বীরেন আর কথা না বলে রেইনকোটটা ব্যাগে ঢুকিয়ে নিল। সুমন গাড়ি স্টার্ট দিল।
সাহিল ভাই যে কি করে বুঝি না। আপনার হোটেলে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আরে এয়ারপোর্টে রাখলেই তো পারতো। সাহিল? ও রাকেশ রাকেশ ভাই। বীরেন জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। দেশের রাজধানী, মনে আছে ভেবেছিল বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে আসবে, বিনা নোটিসে কোনো কিছু না জেনে যে এইভাবে ঘুরে বেড়াতে হবে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। সুমন রীতিমতো বকবক করছিল। বীরেন বাকি রাস্তা আর কোনো কথা বলল না, চোখ বন্ধ করে বসে থাকলো। রাস্তা ফাঁকা, এয়ারপোর্ট পৌঁছতে বেশিক্ষণ লাগলো না। সুমন বলল, যান ভাই, সাবধানে যান। শেষ কবে ভোর রাতে এরকম দৌড়াদৌড়ি করেছিল মনে করতে পারছিল না বীরেন। বিমানবন্দরে সুমন নামিয়ে দিয়ে যাওয়ার পর সিকিউরিটি চেকিং করে প্লেনে উঠে বসল সে। এত ভোরেও প্লেনে একটা সিটও খালি নেই। একবার চোখ বুলিয়ে বীরেন বুঝতে পারল অধিকাংশই ব্যবসায়ী বা উচ্চপদস্থ চাকরিজীবী। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছিল তার। এমন কেউ যার কিছুই করার নেই, শুধু যা হচ্ছে সেই স্রোতে নিজেকে ভাসিয়ে নিয়ে যাওয়া ছাড়া। বীরেন জানলার বাইরে তাকালো। একটা সময় ছিল যখন ম্যাপ পয়েন্টিং করতে করতে ভাবত কবে দেশের এই শহরগুলোয় যাবে। প্লেনে কলকাতা হয়ে পুরী বা দার্জিলিং যাওয়া মানেই বিরাট ব্যাপার ছিল তার কাছে। আর এই দুদিনে তাকে প্লেনে চড়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়ে বেড়াতে হচ্ছে। চোখ দুটোকে একটু আরাম দিচ্ছিল বীরেন। পাশের লোকটা তার দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, ডু ইউ স্মোক স্যার? নো। ভালো করেছেন এসবের মধ্যে না পড়ে। আমি আবার চেইন স্মোকার। এই 2.5 ঘন্টা যে কিভাবে কাটাবো। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে তো বাঙালি মনে হচ্ছে। জানেন, কলকাতাটা আমার একবার খুব দেখার ইচ্ছে দাদা। যাবো করে। আপনি কলকাতায় থাকেন? বীরেন বলতেই যাচ্ছিল সে কলকাতায় থাকে না, পরক্ষণেই মনে পড়ল সায়ক বড়ালের ঠিকানা তো কলকাতার। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ। পাশের ভদ্রলোকের এতক্ষণে মনে হলো পরিচয়টা সেরে নেওয়া দরকার। হাত বাড়িয়ে বলল, আশরাফ। সায়ক। ও, গুড নেম, ভেরি গুড নেম। বীরেন বেশ বিরক্ত হচ্ছিল। এই সময় একটু চোখ বুঝে নিলে ভালো হতো। মুম্বাইতে তার জন্য কি অপেক্ষা করে আছে কিছুই জানে না সে। রাতেও সেভাবে ঘুম হলো না। এই লোকটার বকবকানির ঠেলায় প্লেনেও আর ঘুম হবে বলে মনে হচ্ছে না। স্মোক করতে না পারলে আমার খিদে পায় শাক দাদা, কিন্তু ফ্লাইটে 20 টাকা স্যান্ডউইচ নেয় 200 টাকা। মাল্টিপ্লেক্সও দেখেছেন তো। এদিকে আমাদের মতো পাবলিক সে সবই সোনামুখ করে টাকা দিয়ে কিনে নিচ্ছে। জাস্ট ভাবুন। আমি জানি বাঙালিরা খুব ইন্টেলেকচুয়াল হয়, আপনি নিশ্চয়ই এটা নিয়ে ভেবেছেন। বীরেনের এবার অসহ্য লাগছিল। লোকটা তো বকেই চলেছে নিজের মনে। সে ঘুমোনোর ভান করলে লোকটা তার ডান পাশের প্যাসেঞ্জারকে নিয়ে পড়ল। আচ্ছা, এক্সকিউজ মি, ওই নিউজ পেপারটা কি আজকের? আমাকে একটু দেবেন প্লিজ। না, ওই খেলার পাতাটা দিলেই হবে। বীরেন গোটা রাস্তাটা আর চোখ খুলল না। শেষের দিকটায় ঘুম চলেও এসেছিল। ঘুম ভাঙল খানের ঠেলাতেই। আরে দাদা উঠিয়ে, আরে প্লেনেই থেকে যাবেন নাকি? হ্যাঁ। বীরেন কষ্ট করে চোখ খুলল। মুম্বাই পৌঁছে প্লেন কখন রানওয়েতে দাঁড়িয়েছে সে কিছুই বুঝতে পারেনি। সবাই একে একে বেরোচ্ছে। বীরেন বসেছিল। সবাই বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে প্লেন থেকে বেরোলো সে। খান তার পেছনেই ছিল। বীরেন তাকে ইগনোর করে এগিয়ে যাচ্ছিল এতক্ষণ। প্লেন থেকে বেরিয়ে সিঁড়িতে নামার মুখে খান হঠাৎই তাকে ডেকে বলল, দাদা, আরে একটা ইন্টারেস্টিং ব্যাপার তো আপনাকে বলাই হলো না। মুম্বাইতে আমার সেই বাঙালি বন্ধুর নাম কি ছিল জানেন? সায়ক বড়াল। বীরেন চমকে খানের দিকে তাকালো। সোমেন ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিলেন। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একবার মনে হলো মিনিকে ডেকে দেবেন, তারপর ভাবলেন থাক, আর একটু ঘুমোক মেয়েটা। বড় অনিয়ম করে আজকাল। মোবাইল আসার পর থেকে সব বাড়িতেই এক সমস্যা। এখন ছেলেমেয়েরা এই মোবাইলের সৌজন্যে সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমোয়। প্রথম মিনিকে বকতেন সোমেন, পরে দেখলেন
রেজাল্ট ভালোই করছে। মেয়ে বড় আদরের। মা যাই বলুক, বাবা কিছু বললেই ঠোঁট ফুলিয়ে ফেলে, আর তাতে নিজেরও মনটা খারাপ হয়ে যায়। মা নেই বলে মিনি দিন দুয়েক সাপের 5 পা দেখেছে। অনিন্দিতা চলে এলে নিজে থেকেই সিধে হয়ে যাবে। কাগজওয়ালা কাগজ ছুঁড়ে দিয়ে গেল। সোমেন কাগজটা টেবিলে পেতে পড়া শুরু করতে যাবেন, এমন সময় দেখলেন জ্যোতির্ময় নিচে নেমে এসেছেন তৈরি হয়ে, হাতে একটা ব্রিফ কেস। সোমেন অবাক হয়ে দাদার দিকে তাকালেন। কি রে, সকাল সকাল চললি কোথায়? হ্যাঁ, আরে তোকে বলিনি? আরে অবিনাশের মেয়ের বিয়ে তো কেরালায়, সকালের ফ্লাইটে বেরিয়ে যেতে হবে। কই প্রতিমা তো কিছু বললো না? ও বৌমাকেও বলা হয়নি, আসলে ভুলে যাচ্ছি আজকাল, নিজেরই মনে ছিল না। কাল রাত 11:30টার সময় অবনীশ ফোন করে মনে করালো, তারপরেই তো প্যাকিং শুরু করলাম। কিন্তু কেরালা তো অনেক দূর, তুই একা একা যাবি? শরীর কেমন আছে তোর? আরে শরীর নিয়ে চিন্তা করতে হবে না, কলকাতা থেকে অনেকেই যাবে তো, ওদের সঙ্গেই চলে যাব। আচ্ছা, সেটা ভালো। ফিরবি কবে? দেখি, কেরালা ভালো লেগে গেলে 2-4 দিন এক্সট্রাও থেকে যেতে পারি। তাপস বেরিয়েছিলেন ঘর থেকে। তিনিও জ্যোতির্ময়কে দেখে অবাক হয়ে গেলেন। জ্যোতির্ময় সোমেনের দিকে তাকিয়ে বললেন, এই ছোটকে বলে দিস আমার অলরেডি দেরি হয়ে গেছে, আমি বেরোলাম এখন, পৌঁছে ফোন করে নেব, সাবধানে থাকিস। জ্যোতির্ময় আর কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তাপস আর সোমেন কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন। দাদার কেরালায় যাবার ব্যাপারটা বললেন সোমেন। তারপর বললেন, দাদার না মাথাটা গেছে বুঝলি, সারাদিন ঘরটার মধ্যে বসে বসে কি করে কে জানে। বিয়ে থাও করলো না, শেয়ার বাজারের টাকাগুলো নিয়ে কি যে করবে কে জানে। সবটাই নিজেকে কোনো কিছুতে একটা এনগেজ করে রাখার চেষ্টা, ব্যস্ত থাকতে চায় হয়তো বুঝলি। কি করবে বল, কিছুই তো করার নেই। এত ব্রিলিয়েন্ট একটা লোক চাকরি বাকরি ছেড়ে হঠাৎ বাড়িতে বসে গেল, একটু তো চিঠিয়াল হবেই বল। মিনি উঠে পড়েছিল। বারান্দায় এসে দেখল বাবা আর কাকা বসে আছে। সোমেন অবাক গলায় বললেন, কি রে, আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? কোনো প্ল্যান আছে নাকি বন্ধুদের সঙ্গে? মিনি উস্কো খুস্কো চুলে একটা চেয়ারে বসে পড়ে বলল, ঘুম ভেঙে গেল, উঠে পড়লাম। বাড়িটা না পুরো পাগলাগারদ হয়ে যাচ্ছে বুঝলি ছোট। একজন সকাল সকাল কেরালা চললেন, আরেকজন যে কিনা ঘুম ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, সেই সকাল সকাল উঠে পড়েছে। কে কেরালা গেল বাবা? আপনার জেঠু, কোন বন্ধুর নাকি মেয়ের বিয়ে। একটু জেঠুর ঘরে চলো তো বাবা। কেন? মিনি বাবা আর কাকা দুজনের হাত ধরেই টানলো। আগে চলো না, তারপর বলছি, চলো। উফ। অনিচ্ছা সত্ত্বেও সোমেন আর তাপসকে উঠতেই হলো। মিনি রান্নাঘর থেকে জেঠুর ঘরের চাবি নিতে গিয়ে দেখল চাবি নেই। বাবাকে বলল, বাবা দরজা ভাঙতে হবে। মিনি, ইয়ার্কির একটা সীমা থাকে কিন্তু। হ্যাঁ, আমি ইয়ার্কি করছি না বাবা। জেঠুর ঘরে কোনো ডুপ্লিকেট চাবি আছে কি তোমাদের কাছে? প্রতিমা এতক্ষণে ঘুম চোখে রান্নাঘরে এসে গেছিলেন। সবাইকে একসঙ্গে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার কাকিমা, তোমাকে জেঠু ঘরে চাবি দিয়ে গেছে? গেছে মানে? কখন গেল? কোথায় গেল? দরজাটা তাহলে ভাঙতেই হবে বাবা। সোমেন মেয়ের কথাবার্তা কিছুই বুঝতে পারছিলেন না। এতক্ষণ একটা হতভম্ব ভাব কাজ করছিল তার মধ্যে। এবার রেগে গেলেন। সকাল সকাল কি শুরু করেছিস বলতো? খুব বার বেড়েছে তোর। মিনি একটা চেয়ারে ক্লান্ত হয়ে হেলান দিয়ে বসে বলল, তোমরা কিচ্ছু জানো না বাবা, জেঠু ঠিক নেই, কেমন একটা হয়ে গেছে। বুঝতে পারছি না বাবা, কিছু একটা হবে বা হয়েছে। খুব সাংঘাতিক কিছুর সঙ্গে জেঠু জড়িয়ে গিয়েছে। বীরেনকে যে ঘরটায় বসতে দেওয়া হয়েছে সেটা খুব একটা বড় নয়। এসি চলছে, মুখোমুখি দুটো চেয়ার রাখা, মাঝে একটা টেবিল। আপাতত বীরেনের সামনের চেয়ারটা ফাঁকা। ঘরে খুব কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। প্লেন থেকে নেমে খান তাকে চুপচাপ তার সঙ্গে যেতে বলেছিল। বীরেনের কাছে সেই নির্দেশ পালন করা ছাড়া আর কোনো অপশন ছিল না। এয়ারপোর্টেরই একটা ঘরে এনে তাকে রাখা হয়। এর মধ্যে একজন এসে তার হাতের ছাপ নিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পরে ঘরে ঢুকলো খান। সামনের চেয়ারে বসে বলল, কিছু মনে করবেন না, আপনাকে একটু বসতে হলো। সো আপনার কিছু বলার আছে?
আপনারা কেউ বিশ্বাস করবেন? কি বলছেন স্যার? আপনি সায়ক বড়াল, রয়ের এলিট এজেন্ট। আপনার কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করব বলুন? আমার নাম সায়ক বড়াল নয়। জানি। সায়ক বড়ালকে জাস্ট 7 দিন আগে মুজাফফরাবাদে গুম খুন করা হয়েছে স্যার। ওর লাশই এখনো খুঁজে পাওয়া যায়নি। কি? মুজাফফরাবাদ জায়গাটা কোথায় জানেন তো? পাক অধিকৃত কাশ্মীরে। খুব সুন্দর জায়গা। লস্কর থেকে শুরু করে পাকিস্তানের বড় বড় শুয়োরের পালগুলো ওখানেই ট্রানজিট ক্যাম্প বানিয়ে থাকে। অবশ্য আপনার তো জানার কথা। গেছেন নাকি কোনোদিন? বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। আমি 2 দিন ধরে শুধু একজনের নির্দেশে ঘুরে বেড়াচ্ছি। কলকাতায় থাকে লোকটা। ওরা আমাকে হুমকি দিয়েছে, আমি কথা না শুনলে আমার ফ্যামিলিকে মেরে ফেলা হবে। তারপর থেকে এই করে যাচ্ছে। সেটাও জানি। ডিফেন্স ট্রায়ালের সব ডেটা আছে ওদের কাছে। আপনাকে বরং আরেকটা ইনফো দিই। চাঁদনি চকের হোটেল সেন্টিনেলে গত রাতে একটা বিস্ফোরণ হয়েছে। 7 জন নিহত, 12 জনকে হসপিটালাইজ করতে হয়েছে। ক্রিকেট বলের সাইজের একটা বম্ব, ওদের নতুন ক্রিয়েশন। বীরেন শিউরে উঠল। খান একটা সিগারেট ধরিয়ে তারপর বলল, কিছু বলবেন না? ওরা আমার বাড়ির সবাইকে মেরে ফেলবে স্যার। মারবে না, আপনি শান্ত হন। এখন ওরা কিছু বুঝতে পারেনি, আর চিন্তা করবেন না। আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোতে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সাদা পোশাকে গোয়েন্দারা আপনার বাড়ির ওপর নজর রাখবে। সেরকম কিছু বেচাল দেখতে পাওয়া গেলে দে উইল টেক নেসেসারি মেজার্স। বীরেন খানের দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকালো। অনেকদিন পর কেউ তাকে আশ্বাস দিল। তার মনে একটু আশার সঞ্চার হতে শুরু করলো। ওদের দেওয়া ফোনটা হ্যান্ড ওভার করছি আপনাকে। ফোনটা অন করুন। খান পকেট থেকে মোবাইলটা বের করে বীরেনকে দিল। নিন, কন্ট্যাক্ট করুন। কি ভাবছেন? কল দেম। বীরেন কোনো মতে জ্যোতির্ময়ের নাম্বারটা রিডায়াল করল। সুইচড অফ বলছে। খান কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পরে দুজন তার সঙ্গে এসে বীরেনের জামাটা চেঞ্জ করে দিল। আপনার মোবাইলে একটা SMS আছে। সকাল 10টার মধ্যে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যেতে বলেছে। আপনি বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এখন বেরোলে 10:30টার মধ্যে পৌঁছে যাবেন। সম্ভবত ওদের ট্যাক্সি থাকার কথা ছিল এয়ারপোর্টে। আপনাকে জিজ্ঞেস করলে বলে দেবেন যে ইউ গট লস্ট অ্যাট দি এয়ারপোর্ট। আপনাকে ওরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছিল। কাশ্মীরে আপনি ব্যাগের মধ্যে করে যে অত্যাধুনিক বস্তুটা নিয়ে গেছিলেন, সেটি সম্ভবত বিশ্বে এই প্রথম ব্যবহৃত হলো। এয়ারপোর্টের কোনো সিকিউরিটি চেকিংয়ে সেটা ধরা পড়েনি। আপনাকে যিনি রিমোট কন্ট্রোল হাতে চালাচ্ছেন, জিনিসটি তারই আবিষ্কার। দিল্লির ছোট্ট বোমাটিও তার। সামহাও ওদের কাছে দেশের আধার ইনফরমেশন চলে গেছে। দেশের সিকিউরিটি নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে ওরা। সম্ভবত যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটা সত্যি হতে চলেছে। পৃথিবীর সব থেকে বড় জঙ্গি সংগঠন এদেশে তাদের অপারেশন শুরু করে দিয়েছে। দ্য শিট ইজ গেটিং রিয়েল। বীরেন বিস্ফারিত চোখে তাকিয়ে থাকল। খান হাত বাড়িয়ে বলল, আমি আশরাফ খান, বাকি আলাপ পরে হবে। আপাতত আপনি দৌড় লাগান, ট্যাক্সি ধরতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন একটা ট্যাক্সি ধরুন। সরু গলিটা দিয়ে অনেকটা হাঁটার পর জ্যোতির্ময় একটা বাড়ির দরজায় 3 বার নক করলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজাটা খুলে গেল। জ্যোতির্ময় বাড়ির ভেতর ঢুকলেন। বাড়ি বলতে একটা 1 কামরার ঘর, একটা ছোট হল, সঙ্গে রান্নাঘর, অ্যাটাচড বাথ। ইয়াসমিন দরজাটা বন্ধ করে বললেন, কিছু খাওনি নিশ্চয়ই? জ্যোতির্ময় মাথা নাড়লেন। চেঞ্জ করে মুখ হাত ধুয়ে নাও, খেতে দিচ্ছি। জ্যোতির্ময় চেঞ্জ করলেন না। শটান বেডরুমে ঢুকে ডেস্কটপটা অন করলেন। ইয়াসমিন কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে রান্নাঘরে গেলেন। জ্যোতির্ময় নিষ্পলক চোখে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। কম্পিউটার বুট হয়ে এলে জ্যোতির্ময় তার কাজ শুরু করলেন। ইয়াসমিন একটা প্লেটে 3টে রুটি আর তরকারি এনে দিল। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও আগে। জ্যোতির্ময় প্লেটটা হাতে নিয়ে বললেন, 3-4 দিন এখানেই থাকতে হবে, তার বেশিও থাকতে হতে পারে। আমি তো সেটাই চাই। জ্যোতির্ময় রুটির একটা টুকরো মুখে পুরলেন। ইয়াসমিনের রান্না তিনি নিজের মায়ের হাতের রান্নার চেয়েও বেশি পছন্দ করেন। সাধারণ তরকারির মধ্যেও কম মশলা ব্যবহার করে এত সুন্দর স্বাদ এনে দেয় ইয়াসমিন, এক গ্রাসেই জ্যোতির্ময়ের মন ভালো হয়ে যায়।
সুমন ফোন করেছিল? হ্যাঁ, সকালে নাকি চাঁদনি চকে ছেলেটাকে এভাবে বাইরে বাইরে রেখে কাজটা কি ভালো হচ্ছে? নিজের লোকেদের জন্য কাজ করলে তার ভালো খারাপ বিচার করার দায় আমাদের কারণ নয়। উপরওয়ালা আছেন, উনি বিচার করবেন। ইয়াসমিন চুপ করে রইলেন। জ্যোতির্ময়ের খাওয়া হয়ে গেলে ইয়াসমিন খালি প্লেটটা নিয়ে রান্নাঘরে গেলেন। জ্যোতির্ময় আবার কম্পিউটারের সামনে বসলেন। তোমার ফোনটা দাও তো, আমার ফোনটা থেকে এখন ফোন করা যাবে না। তোমার সামনেই আছে, টেবিলে। জ্যোতির্ময় ইয়াসমিনের ফোনটা নিয়ে ফোন করলেন। একটা নাম্বারে রিং হতেই ওপাশ থেকে একজন ফোন তুলল। হ্যাঁ। টার্গেট এসেছে? না, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 10:15 বাজে। আমি দেখছি, আসবে নিশ্চয়ই। ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য রেইনকোট। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওয়েদার ফোরকাস্ট তো বলছে বৃষ্টি হবে। মনে তো তাই হচ্ছে, মেঘ আছে। গুড, রাখছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ফোনটা কেটেই জ্যোতির্ময় বীরেনের নাম্বার ডায়াল করলেন। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করল বীরেন। হ্যালো। এখনো পৌঁছওনি? না, রাস্তাতেই আছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছু পাচ্ছিলাম না। ট্যাক্সিওয়ালা বাঙালি? না না, মারাঠি বোধহয়। ওকে। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই লাল টি শার্ট পরে একজন আইসক্রিম বিক্রি করছে। ডান গালে কাটা দাগ আছে। ওর কাছে গিয়ে দাঁড়াবে। আমি খুব টায়ার্ড আসলে। আগে হোটেলে গেলে ঘুমোবে। সারা জীবন পড়ে আছে ঘুমানোর জন্য। ফর নাও ডু অ্যাজ আই সে। ফোনটা কেটে দিলেন জ্যোতির্ময়। কম্পিউটারটা শাটডাউন করে বাথরুমে ঢুকলেন। আধ ঘন্টা পর একটা টি শার্ট আর একটা 3/4 পরে বেরোলেন। ইয়াসমিনকে বললেন, ঠিক আধ ঘন্টা পরে আমায় ডেকে দিও তো, একটু শুলাম। ইয়াসমিন ঘাড় নেড়ে আলো নিভিয়ে দরজা ভেজিয়ে বেরিয়ে গেলেন। কথা মতো আধ ঘন্টা পরে দরজা খুলে ফের আলো জ্বাললেন। জ্যোতির্ময়কে ডেকে আবার ঘর থেকে বেরিয়ে গেলেন। জ্যোতির্ময় উঠে ইয়াসমিনের ফোনটা নিয়ে আবার বীরেনকে ফোন করলেন। কোথায় তুমি? লোকাল ট্রেনে। বললো বান্দ্রায় নেমে ধারাবি পৌঁছতে। বৃষ্টি হচ্ছে নাকি ওখানে? না তো। ঠিক আছে, ধারাবিতে পৌঁছে যেভাবে বলা আছে সেভাবে কাজটা করে এয়ারপোর্টে ফিরে এসো। আচ্ছা আচ্ছা, রাখবেন না প্লিজ। বলছি, আমি আজকেই বাড়ি ফিরতে পারবো তো? ইয়েস। আচ্ছা আচ্ছা, রাখছি। খোদা। রাখো। সৌমেন অবাক হয়ে মিনির দিকে তাকিয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে মিনি? যা মুখে আসছে বলছিস। মিনি সে কথায় কান্না দিয়ে রান্নাঘরে এদিক ওদিক দেখতে লাগলো। মিট শেফের উপরে একটা হাতুড়ি ছিল, সেটা তুলে নিল হাতে। তাপস, সোমেন, প্রতিমা তিনজনেই হাহা করে উঠলেন। আরে এ কি মিনি, কি করছিস? সরি, জেঠুর ঘরের তালা ভাঙতেই হবে। সোমেন এবার তাপসকে বললেন, ভাই তোরাও বোঝা ওকে, বড়দা জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? তাপস মিনির বেপরোয়া চেহারাটা দেখে বললেন, আর দাদা দেখ, ও যখন এত শিওর হয়ে বলছে তখন তালাটা ভাঙি না। আরে মিনি তো আর বোকা নয়, নিশ্চয়ই কিছু আঁচ করেছে। আরে পরে কিছু একটা বলে ম্যানেজ করে দেওয়া যাবে। সোমেন এগিয়ে গিয়ে মিনির হাতের হাতুড়িটা নিয়ে বললেন, তোরা যে কি করিস না। চল। সবাই মিলে দোতলায় উঠল। জ্যোতির্ময়ের দরজায় একটা বেশ শক্তপোক্ত তালা ঝুলছে। হাতুড়ি দিয়ে ভাঙতেও যথেষ্ট বেগ পেতে হলো। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছিল মিনির। এরপর কি হবে? কি আছে জ্যোতির্ময়ের ঘরে? বীরেনই বা কি করবে? সব উত্তরের সাথে পরের সপ্তাহে আসব আমি, অভিক অর্জুন দত্তর ব্লু ফ্লাওয়ার 1 দ্বিতীয় পর্ব নিয়ে। Till then, like, share and subscribe to my official channel আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরের ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।